তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি করাবো হচ্ছে সেন্টেন্স টাইপস, তাই তো? সেন্টেন্স টাইপস বললে আর বললে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স। ভেরি গুড। নাও সেন্টেন্স টাইপস শেখার আগে আমি তোমাদের বলি, তোমাদের আমি গতদিন ক্লজ করিয়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজ। লাস্ট ডে আমি ক্লজ করালাম। আচ্ছা, তো ক্লজ যতটুকু আমি করিয়েছি তোমরা জেনুইনলি বলো, বুঝেছো ক্লজটা কমপ্লিটলি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তার মানে এখন তোমরা অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেট ক্লজ কোনটা আর মেইন ক্লজ কোনটা এটা বুঝে যাবে, ঠিক আছে? সেরকম বুঝতে পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। গুড। এবং সাবঅর্ডিনেট ক্লজের কটা ভাগ আমরা শিখেছিলাম? 3টে ভাগ শিখেছিলাম, তাই তো? সাবঅর্ডিনেট হ্যাঁ। ক্লজের 3টে ভাগ শিখেছিলাম না 4টে ভাগ শিখেছিলাম? 3টে। আরেকটা দ্যাট ক্লজ বাদ গেল যে। ব্যাক ক্লজ পরে করাবেন বলেছিলেন। স্যার দ্যাট ক্লাসটা বলছেন পরে করাবেন। হ্যাঁ, আগের দিন আমি দ্যাট ক্লজের উদাহরণও দেখালাম না? হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছিলেন হ্যাঁ বোধহয়। স্যার। হ্যাঁ কিন্তু আরো এগুলো হুম, যাই হোক, তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজের মূলত 3টে পার্ট দেখেছিলাম: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, তাহলে ক্লজ সম্পর্কে আমাদের কমপ্লিট ধারণা একটা চলে এসছে। এবার আমরা সেন্টেন্স টাইপের মধ্যে প্রবেশ করছি। দ্যাট ইজ টাইপ অফ সেন্টেন্স, টাইপস অফ সেন্টেন্সেস। হেডিং লাগাও, টাইপস অফ স্ক্রিন সেন্টেন্স। দেখতে পাচ্ছি না। কি শেয়ার করেছেন? স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমার স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিনটা স্যার দেখতে পাচ্ছি না তো। স্যার আমরা তো দেখতে পাচ্ছি না। পিন করা নেই, তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি যেটা হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ স্যার হয়েছে। স্যার এবার হয়েছে। সবাই এবার দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাচ্ছি। স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, একটা কথা বলে দিই, যদি তোমাদের কারো কোনো সমস্যা হয়, মনে করো নেটওয়ার্ক প্রবলেম হলো বা কিছু একটা হলো, লেফট করে আবার জয়েন করবে, আশা করি ঠিকঠাক দেখতে পাবে। তবুও যদি নেটের কোনো বিশেষ সমস্যা থাকে, চিন্তার কোনো কারণ নেই, ক্লাসটা রেকর্ড হচ্ছে, তোমরা আবার সেই রেকর্ডের ভিডিও লিংক পেয়ে যাবে। ওকে, তো সবাই দেখতে পাচ্ছ আশা করছি। এবার আমি শুরু করতে পারি, ঠিক? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। দেখো, আমরা টাইপস অফ সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সকে আমরা মূলত 3টে ভাগে জানি, তাই না? নাম্বার 1, দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। 2 নম্বরে আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স। 3 নম্বরে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমি 4 নম্বরে আরেকটা শেখাতে চাই। 4 নম্বরে আরেকটা সেন্টেন্স শেখাতে চাই, দ্যাট ইজ কম্পাউন্ড কমপ্লেক্স। কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে তোমরা জানো যে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। আর আমি এখানে একটা অ্যাড করলাম
কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সকে আমরা বাংলায় বলি সরল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা বাংলায় বলি যৌগিক বাক্য, এবং কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা বলি জটিল বাক্য। আর 4 নম্বরটা আমি এখানে দেখালাম যে যৌগিক জটিলের মিশ্রণ। গেট ইট? স্যার স্যার ওকে, নাও সিম্পল সেন্টেন্সের মধ্যে মূলত কি থাকে সেটা মাথায় রাখবে। সিম্পল সেন্টেন্স যার মধ্যে একটি মাত্র সাবজেক্ট একটি মাত্র ভার্ব থাকবে। বলো কি বললাম? একটি সাবজেক্ট একটি ভার্ব। ইয়েস, সিম্পল সেন্টেন্স মানেই হলো যার মধ্যে একটি মাত্র সাবজেক্ট এন্ড একটি মাত্র ভার্ব। তার মানে কি? তার মানে হচ্ছে সিম্পল সেন্টেন্সের মধ্যে অনলি ওয়ান মেইন ক্লজ থাকবে। অনলি ওয়ান মেইন ক্লজ থাকবে। কি বললে বোঝা গেল? লিখে দেবে এভাবে নোট করে। সিম্পল সেন্টেন্সের মধ্যে অনলি ওয়ান মেইন ক্লজ থাকবে, শুধুমাত্র একটি মেইন ক্লজ থাকবে সিম্পল সেন্টেন্সের মধ্যে। লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, 2 নম্বর সেন্টেন্স হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দেখো কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কি হবে? কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যেটাকে আমরা হচ্ছে যৌগিক বাক্য, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে মানে টু অর মোর মেইন ক্লজ থাকবে। টু অর মোর মেইন ক্লজ থাকবে, ঠিক আছে? জয়েন্ড উইথ কনজাংশন। লিখে নাও। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুটি বা তার থেকেও অধিক শুধুমাত্র মেইন ক্লজই থাকবে, কনজাংশন দ্বারা জয়েন হয়ে থাকবে। কনজাংশন কোনগুলো? যেমন অ্যান্ড, ইফ, বাট, সো, এইগুলো দিয়ে। ওকে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে তোমরা দেখলে যে সিম্পল সেন্টেন্সই হোক আর কম্পাউন্ড সেন্টেন্সই হোক, এর মধ্যে যেটা থাকবে শুধু মেইন ক্লজই থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ এখনো আসেনি। কিন্তু মাথায় রেখো কমপ্লেক্স সেন্টেন্স যেটা হবে, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে ওয়ান মেইন ক্লজ প্লাস ওয়ান or more সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। জাস্ট বা সাব ক্লজ যেটাকে আমরা বলি, সাব ক্লজ থাকবে, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটি তো মেইন ক্লজ থাকবেই এবং তার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে টু অর মোর মেইন ক্লজ থাকবে, আর এর সাথে ওয়ান অর মোর সাব ক্লজ থাকবে। লিখে নাও। তাহলে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুটো বা তার বেশি মেইন ক্লজ থাকবে এবং একটা বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই চার প্রকারের যে সেন্টেন্স টাইপ, এই 4 প্রকারের সেন্টেন্স টাইপের আমরা উদাহরণ দেখে নেব এবার। ওকে, এইটুকুন টোটাল সব নোট হয়ে গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না, এটাকে আমি ডিলিট করলাম। এবার আমরা এক্সাম্পল লিখব। তোমাদের ওইখানে যদি গ্যাপ থাকে তো ভালো, আর না হলে নিচে লিখবে। নাম্বার 1, আমরা সিম্পল সেন্টেন্সের উদাহরণ লিখব।
তাহলে সিম্পল সেন্টেন্সের উদাহরণ দেখো। প্রথমত আমি এখানে একটা বাক্য লিখছি যে, মনে করে আমি বললাম রাম রিডস হিস্ট্রি। রাম রিডস হিস্ট্রি এর মানে কি? রাম ইতিহাস পড়ে, ঠিক? তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা একটা সিম্পল সেন্টেন্স কারণ এই আমার একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে একটা সিম্পল বা সিম্পল সেন্টেন্স আমি মানেই বলেছিলাম যে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ভার্ব। আমি যদি এর আগে পিছে কিছু জয়েন করি তাতে কিন্তু এর সিম্পল সেন্টেন্সের মানে যে প্রক্রিয়া সেটা নষ্ট হয় না। যেমন আমি এটা বলতে পারি যে রাম রিডস হিস্ট্রি, এই ফুল স্টপকে না দিয়ে আমি আরো কন্টিনিউ করতে পারি যে রাম রিডস হিস্ট্রি ইন হিজ স্পেয়ার টাইম। ইন হিজ স্পেয়ার টাইম মানে রাম তার অবসর সময়ে ইতিহাস পড়ে। বুঝতে পারলে? এটুকুন আমি যোগ করতে পারি, তবুও এটা একটা সিম্পল সেন্টেন্সই থাকে। কেন? কারণ এখনো পর্যন্ত এই বাক্যের মধ্যে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ভার্বই হয়ে রয়েছে। আবার এর আগে আমি আরো কিছু কয়েক কথা যোগ করতে পারি। যেমন এখানে আমি বলতে পারি যে মাই ফ্রেন্ড রাম রিডস হিস্ট্রি ইন হিজ স্পেয়ার টাইম। তাহলে টোটাল বাক্যটাই কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে যায়। তার মানে সিম্পল সেন্টেন্স হতে গেলে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ভার্বই থাকতে হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ বেশ। এবার আমি আরেকটা সেন্টেন্স লিখছি। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে যে এই বাক্যটি সিম্পল সেন্টেন্স কিনা, ঠিক আছে? যেমন বাক্যটা হচ্ছে ইভেন দ্য ওয়েদার even the weather being nasty, comma, the man and his wife decided to go to Shimla as previously planned. বলো, এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটা কি একটা সিম্পল সেন্টেন্স নাকি অন্য কিছু? ইভেন দ্য ওয়েদার বিং নেস্টি, যদিও আবহাওয়াটি খারাপ ছিল, দ্য ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ, লোকটি এবং তার স্ত্রী, ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, টু গো টু সিমলা যাওয়ার, অ্যাজ প্রিভিয়াসলি প্ল্যান্ড, যেহেতু এটা প্রিভিয়াসলি প্ল্যান্ড ছিল। তো এই যে বাক্যটি, এই বাক্যটি সিম্পল সেন্টেন্স নাকি না কমপ্লেক্স সেন্টেন্স নাকি না কম্পাউন্ড সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। না স্যার, ইয়েস, কম্পাউন্ড সিম্পল compound সেন্টেন্স। sentence. this sentence is an example of simple sentence and it is a correctly simple sentence. কেন সিম্পল সেন্টেন্স? আমি বলেছি যে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ভার্ব থাকবে, ঠিক? তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় আর ভার্ব কোথায় খুঁজে আসি? এই সেন্টেন্সের মধ্যে যখন আমরা সাবজেক্ট আর ভার্ব খুঁজতে যাচ্ছি, দাঁড়াও, লেট মি চেঞ্জ মাই কালার, চেঞ্জ করিনি আমি। এখানে যখন আমি সাবজেক্ট ভার্ব খুঁজতে যাচ্ছি, তোমরা দেখো এখানে সাবজেক্ট পাচ্ছ দ্য ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ, এইটা হলো সাবজেক্ট। ক্যান ইউ ফাইন্ড? দ্য ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ, এটা হলো সাবজেক্ট। এই যে ডিসাইডেড, এটা হলো ভার্ব, আর এইটুকুন হলো সাবজেক্ট।
তাহলে দেখেছো একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ভার্ব, আর বাদ বাকি কোথাও সাবজেক্ট পাচ্ছ তুমি? দেখো তো আমায়, বাদ বাকি তুমি সাবজেক্টও পাওনি, বাদ বাকি তুমি ভার্বও পাওনি। স্যার ওই টু গোটা To go is the infinitive. It is not a verb. It is infinitive. হ্যাঁ দেখো ইনফিনিটিভ অ্যাজ অ্যাক্টস অ্যাজ আ নাউন আমরা পড়েছিলাম কিন্তু এটা। হ্যাঁ স্যার এটা তাহলে বুঝতে দেখো দ্য পেরেছি। ম্যান, কি করে বুঝবো যে ওটা নাউনের মতন কাজ করলো? দ্য ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ডিসাইডেড, মানুষ, লোকটি এবং তার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছিল। আমি যদি বলি কি সিদ্ধান্ত নিয়েছিল, তোমরা উত্তর পাবে টু গো, তাই তো? Yes, sir. হ্যাঁ হ্যাঁ, তাহলে কি সিদ্ধান্ত নিল তার উত্তরে তোমরা পাচ্ছ টু গো। দ্যাট মিনস এই টু গো ইজ নট আ ভার্ব, ইট অ্যাক্টস অ্যাজ আ নাউন। বোঝা গেল কি বললাম? আর ওপরটা দেখো, কারণ কি, তার কারণ তুমি যে টু গো এর কোনো সাবজেক্ট খুঁজে পাবে না। বাট এখানে দেখো বিং নেস্টি, বিংটা কি এখানে? বিংটা এখানে জেরান্ড হিসেবে ইউজ হয়েছে, জেরান্ড, ঠিক আছে? তাহলে ইভেন দ্য ওয়েদার বিং নাস্টি, মানে ওয়েদারটা ন্যাস্টি হওয়ার জন্য, যদিও ওয়েদারটা ন্যাস্টি ছিল, তাই লোক তবুও, কমা মানে তবুও, the man and his wife decided to go to Shimla as previously planned. তাহলে আমরা ভার্বের মতন টাচ কোথায় কোথায় পাচ্ছি? বিং এ পাচ্ছি, টু গো তে পাচ্ছি, এন্ড প্ল্যান্ড এর মধ্যে পাচ্ছি, কিন্তু এগুলো ভার্ব নয়। বুঝে গেল? তাহলে এদের সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা কেউ কেউ হয়তো অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে, কেউ কেউ জিরান্ড হিসাবে ইউজ হচ্ছে, আবার কেউ কেউ ইনফিনিটিভ হিসাবে ইউজ হচ্ছে। বোঝা গেছে কথাটা আমার? হ্যাঁ স্যার। ক্লিয়ার? সিম্পল সেন্টেন্সটি কি দুটো ক্লজ থাকতে পারে? না, সিম্পল সেন্টেন্সে কখনোই দুটো ক্লজ থাকবে না। এবার তুমি বলো তোমার কোনটা কোনটা ক্লজ বলে মনে হচ্ছে? না স্যার, এখানে তো একটা ক্লজ আছে, তো আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, মনে রাখবে সিম্পল সেন্টেন্সে কখনোই একটা ক্লজের বেশি থাকবে না। দেখো তোমাদের যদি মনে হয়ে থাকে যে ইভেন দ্য ওয়েদার বিং ন্যাস্টি এটা একটা ক্লজ, নো, দিস ইজ আ ফ্রেজ, দিস ইজ আ ফ্রেজ। তাহলে এখান থেকে তোমরা লিখে নাও যে নেক্সট ডে আমি তোমাদের ফ্রেজ করাবো, ফ্রেজ। চলো মনে করিয়ে দেবে, পরের দিন আমি তোমাদের ফ্রেজ শেখাবো, ঠিক আছে? PHRAC ভালো করে লিখে নাও, ফ্রেজ। পরের দিন আমায় মনে করিয়ে দেবে তোমাদের আমি ফ্রেজ করাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এখানে আমি আবার বলি, ইভেন দ্য ওয়েদার বিং ন্যাস্টি, এটা একটা ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই উদাহরণটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, সবার বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ, স্যার। এই দুটোই সিম্পল সেন্টেন্সের উদাহরণ। হ্যাঁ, বেশ। তবে কি জানো, একটা কথা মাথায় রাখবে, লেখার সময় তুমি যখন কোনো কিছু লিখছো, তোমার লেখাটা খুব সহজ এবং সরল হওয়া দরকার, ঠিক আছে? কি বললাম? খুব সহজ সরল, কারণ তোমার লেখা পড়ে পাঠক যদি বিরক্ত হয় তাহলে তোমার লেখার কোনো মানেই থাকলো না। তাই সবসময় চেষ্টা করবে খুব সহজ সরল ভাষায় লিখতে। কিন্তু এই সমস্ত ভাষাও আমাদের জানা দরকার। কেন জানা দরকার? কারণ আমরা একটা টার্ম করব প্রেসি, হ্যাঁ, মানে সারাংশ লিখন বা প্রেসি রাইটিং। নাম শুনেছো তো প্রেসি তোমরা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তো সেই প্রেসি করার সময় তোমাকে, হ্যাঁ, প্রেসি করার সময় দেখবে এই ধরনের বাক্য বেশি প্রয়োগ করা হয়। হ্যাঁ, প্রেসি লিখতে গেলে তোমাদের যে প্যাসেজ গুলো দেওয়া হয়, সেই প্যাসেজের মধ্যে দেখবে এই ধরনের কঠিন কঠিন একটা একটা টার্ম দিয়ে দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসগুলো কঠিন নয়। তোমরা শুধু খোঁজার চেষ্টা করবে, যদি কোথাও ভার্ব পেয়ে যাও তাহলে তার সাবজেক্ট খোঁজার চেষ্টা করবে, যদি কোথাও কোনো ভার্ব পেয়ে যাও তাহলে তার অবজেক্ট খোঁজার চেষ্টা করবে, যদি কোথাও তুমি কোনো সাবজেক্ট পেয়ে যাও তাহলে তার অবজেক্ট খোঁজার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো এই যে প্রথম লাইন, এই সেন্টেন্সের প্রথম লাইনে তোমরা দেখতে পাচ্ছ ইভেন দ্য ওয়েদার বিং ন্যাস্টি, এইটা একটা ক্লজ হতো, এটা একটা ক্লজ হতো কখন? যখন এই বিংটা যদি ওয়াজ হতো তবে। কি বললাম বুঝেছো? এই বিংটা স্যার। যদি ওয়াজ হতো, এই বিংটা যদি ওয়াজ হতো তাহলে, এই বিংটা ওয়াজ হলে তাহলে 100% এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যেত।
ঠিক আছে, কিন্তু এই বিংটা ওয়াজটাকে ওয়াজ আর রাখতে দেওয়া হয়নি, ওয়াজটাকে বিং করে ফেলা হয়েছে। পরবর্তী সময়, এই মাইক অফ করো। পরবর্তী সময় আমি যখন তোমাদেরকে সেন্টেন্স ট্রান্সফরমেশন শেখাবো, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো আমি তবু এখানে একটা জিনিস বলে দিচ্ছি। দেখো আমি এখানে দুটো সেন্টেন্স লিখবো কি না, হি, মনে করে একটা সেন্টেন্স লিখছি, হি কমপ্লিটেড, হি কমপ্লিটেড হিজ টাস্ক, হি কমপ্লিটেড হিজ টাস্ক, ফুল স্টপ। দ্বিতীয় বাক্য আমি লিখছি, হি কেম টু মি, হি কেম টু মি। তাহলে আমি দুটো বাক্য এখানে লিখলাম, হ্যাঁ, হি কমপ্লিটেড হিজ টাস্ক, আর একটা বাক্য লিখলাম হি কেম টু মি। তার মানে আমি বলতে চাইছি সে তার কাজ শেষ করেছিল এবং সে আমার কাছে এসেছিল। বুঝেছো কথাটা? একে যদি আমি হ্যাঁ স্যার। একে যদি আমি কমপ্লেক্স সেন্টেন্সে করি, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে, সরি সিম্পল সেন্টেন্স, আমি যদি এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করি, তাহলে আমি এমন লিখবো যে হি, হ্যাঁ, হি completing his task, he completing his task came to me, he completing his task came to me। বুঝেছো? এই ক্ষেত্রে হি হলো স্যার আমার সাবজেক্ট। স্যার হ্যাঁ বলো বলো। স্যার কমপ্লিটিংটা কি জিরান্ড হলো? কমপ্লিটিংটা, হ্যাঁ একদম, এখানে জিরান্ড হয়ে গেল কমপ্লিটিংটা। ঠিক আছে, এখানে কমপ্লিটিংটা আছে। জিরান্ড হয়ে গেল। হি কমপ্লিটিং হিজ টাস্ক কেম টু মি। অ্যাকচুয়ালি এখানে কমপ্লিটিংটা জিরান্ড হলো না কি হলো, পরে আমি শেখাবো এগুলো। হি কমপ্লিটিং হিজ টাস্ক কেম টু মি। তাহলে এই যে আমরা কমপ্লিটিং করে দিলাম এখানে, এটা আমরা কেন করলাম? কারণ সে কাজটা শেষ করে আমার কাছে এসেছিল। বুঝেছো? তার মানে কাজটা কমপ্লিট করেছিল, তারপর আমার কাছে এসেছিল। তো এই যে অনেকক্ষণ পরে, হির অনেকক্ষণ পরে, দেখো সাবজেক্টটা সেটা, এই টাস্কের পরে এখানে একটা কমা তোমরা দিতে পারো, যে হি কমপ্লিটিং হিজ টাস্ক কমা কেম টু মি। কি বললাম, বোঝা গেল? অনেকক্ষণ পরে ভার্ব এসছে তাই, আদারওয়াইজ তোমরা কমা না দিলেও চলবে। বোঝা গেছে? ঠিক তেমনি করে ঠিক আছে। এইখানে ছিল যে ইভেন দ্য ওয়েদার ওয়াজ ন্যাস্টি, যদিও ওয়েদারটি ন্যাস্টি ছিল, দ্য ম্যান ডিসাইডেড, হ্যাঁ, দ্য ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ডিসাইডেড টু কাম টু গো টু সিমলা। তাহলে এইখানে যেহেতু আমি এটাকে সিম্পল সেন্টেন্সে করেছি, তখন এই ওয়াজ কে করে দিয়েছি বিং, যেমন করে কমপ্লিটেড কে করে দিয়েছিলাম কমপ্লিটিং। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার স্যার হয়েছে? কমপ্লিটিংটা আমার একটু ডাউট হচ্ছে। হ্যাঁ, কমপ্লিটিংটা ডাউট হচ্ছে। হ্যাঁ স্যার, তোমরা এটাকে এমন ভাবেও শুনে মানে থাকবে, যে আফটার কমপ্লিটিং হিজ টাস্ক হি কেম টু মি, বা তোমরা শুনে থাকবে কমপ্লিটিং হিজ টাস্ক হি কেম টু মি। বুঝেছো? ডাউটের কিচ্ছু নেই। হ্যাঁ স্যার শুনেছি। হ্যাঁ, ঠিক আছে, এই ডাউট গুলো ক্লিয়ার হবে, একটুখানি ওয়েট করো। আমি যখন তোমাদেরকে সেন্টেন্স ট্রান্সফরমেশন শেখাবো, এই তো তোমাদের সেন্টেন্স টাইপ হয়ে যাচ্ছে, সেন্টেন্স টাইপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ক্লজ অ্যান্ড ফ্রেজ, ক্লজটা হয়ে গেছে, ফ্রেজটা নেক্সট ডে করিয়ে দেবো, তারপর আমি তোমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন শেখাবো। ওকে, তাহলে এই টোটালটুকুনকে আমি ডিলিট করলাম। হ্যাঁ আচ্ছা, এবার তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের উদাহরণ দেখে নিলাম। এইবার আমরা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ দেখব। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, চলো কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণে তোমরা দেখো লিখবে যে রামবাবু reached, Rambabu reached there at sharp 9. Rambabu reached there at sharp 9, comma, and his son এবং তার ছেলে went there 2 hours later.
2 hours later হয়েছে, but he was busy on another task, so he told him to go, full stop. এই যে বাক্যটা লিখলাম, এই একটা বাক্য, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। রামবাবু রিচড দেয়ার অ্যাট শার্প 9, রামবাবু সেখানে একদম শার্প 9-এই পৌঁছে গিয়েছিল। অ্যান্ড হিজ সান ওয়েন্ট দেয়ার 2 hours later, এবং তার ছেলে সেখানে 2 ঘন্টা পরে পৌঁছেছিল। বাট হি ওয়াজ বিজি অন অ্যানাদার টাস্ক, কিন্তু সে অন্য কোনো একটা কাজে ব্যস্ত ছিল। সো হি টোল্ড হিম টু গো ব্যাক, তাই সে তাকে বলেছিল তুমি ফিরে যাও। ওকে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা বাক্যের মধ্যে 4টি মেইন ক্লজ রয়েছে, 4টি মেইন ক্লজ। রামবাবু ওয়েন্ট দেয়ার অ্যাট শার্প, এটা একটা মেইন ক্লজ। হিজ সান ওয়েন্ট দেয়ার 2 hours later, এটা একটা মেইন ক্লজ। হি ওয়াজ বিজি অন অ্যানাদার টাস্ক, এটা একটা মেইন ক্লজ। হি টোল্ড হিম টু গো ব্যাক, এটা একটা মেইন ক্লজ। দেখো তো এই মেইন ক্লজ দিয়ে তোমরা সিঙ্গেল বাক্যে ব্যবহার করতে পারো কিনা, বলো তো আমায়। স্যার পারি। হ্যাঁ স্যার পারি। হ্যাঁ স্যার পারি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স ইজ নাথিং বাট দ্য কনজাংশন অফ মেইন ক্লজেস। তাহলে মেইন ক্লজকে যখন আমরা জয়েন করতে থাকি, মেইন ক্লজকে একটার সঙ্গে একটাকে যখন মেইন ক্লজ জয়েন করতে থাকি, তখন সেটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হয়ে যায়, ঠিক? কিন্তু এই জায়গায় তোমরা একটা কথা মাথায় রাখবে, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে তোমরা দুটো বা তার বেশি হলে একটা, মানে দুটো দিয়ে করলে সব থেকে বেটার, মানে দুটো মেইন ক্লজ করে একটা কম্পাউন্ড সেন্টেন্স বানাবে, এটা বেটার। কিন্তু তোমরা যদি চাও আরো একটা যোগ করতে পারো, তার মানে একটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে 3টি মেইন ক্লজ থাকবে, এটা ততটা ভালো নয় যতটা দুটো থাকলে ভালো হয়। কিন্তু 4টে, যেমন আমি এখানে 4টে জয়েন করে দিয়েছি, এমনটা করলে কিন্তু ভালো রাইটিং হয় না। কি বললাম, বোঝা গেল? তাহলে তোমরা একটা নোট লাগাবে যে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে মানে 2টি মেইন ক্লজ থাকলেই ভালো, যদি প্রয়োজন পড়ে আরো একটা জোড়ানো যেতে পারে, কিন্তু 3টের বেশি হলে সেন্টেন্সটা একদম বকওয়াস সেন্টেন্স হয়ে যায়, মনোটোনাস সেন্টেন্স হয়ে যায়। এটা থেকে তোমাকে কাট করে লেখাটাই ভালো, টুকরো করে ভেঙে লেখাটাই ভালো। আর ইউ গেটিং মি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে তোমরা দেখলে, স্যার এসে নোটটা আরেকবার বলুন। হ্যাঁ বলছি আমি। দেখো এখানে তোমরা দেখলে যে আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে তোমরা দেখলে যে এই 4টি মেইন ক্লজ কি দেখো 3টি কনজাংশন দিয়ে জোড়া হয়েছে, একটা তো অ্যান্ড রয়েছে, আর একটা বাট রয়েছে, আর একটা সো রয়েছে। এই যে 3টি কনজাংশন দিয়ে জোড়া হয়েছে। আমি পুরো সেন্টেন্সটাকে আবার বলছি। রামবাবু রিচড দেয়ার অ্যাট শার্প 9, রামবাবু কোনো একটা জায়গায় পৌঁছেছিল একদম শার্প 9টাতে। অ্যান্ড হিজ সান ওয়েন্ট দেয়ার 2 hours later, এবং তার ছেলে সেখানে 2 ঘন্টা পরবর্তী সময়, মানে 2 ঘন্টা পরে পৌঁছেছিল। ওকে, বাট হি ওয়াজ বিজি অন অ্যানাদার টাস্ক। এই ক্ষেত্রে দেখো যে এই হিটা কিন্তু রামবাবুর ছেলে, মাথায় রাখবে। এই হিটা কিন্তু সানকে বলা হচ্ছে, কারণ সে অন্য কাজে ব্যস্ত ছিল বলেই তার 2 ঘন্টা লেট হয়েছে। বুঝেছো আমার কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর পরের বাক্য দেখো, সো হি টোল্ড হিম টু গো ব্যাক, কিন্তু এই ক্ষেত্রের হিটা হচ্ছে রামবাবু। যেহেতু তার ছেলে ব্যস্ত ছিল, তাই রামবাবু তাকে বলেছিল, এই হিম মানে তার ছেলে, তাই বলেছিল যে তুমি বাবু ফিরে যাও বাড়িতে, বা যেখানে খুশি ফিরে যাও। আই থিঙ্ক ক্লিয়ার কম্পাউন্ড সেন্টেন্স।
হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এবার এবার আমরা দেখে নিই কমপ্লেক্স সেন্টেন্সের সিনারিওতে কি বলছি কি পাচ্ছি আমরা। তাহলে আমি আবার বলছি কম্পাউন্ড সেন্টেন্স, আমি এই যে যে বাক্যটা তোমাদের উদাহরণ হিসেবে দেখালাম, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদেরকে দেখালাম যে এরকম এরকম কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। কিন্তু তোমরা যখন তোমাদের রাইটিং লিখবে, তোমাদের লেখার মধ্যে যেন কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে মাত্র দুটো মেইন ক্লজকে জুড়িয়েই একটা কম্পাউন্ড সেন্টেন্স বানানোর চেষ্টা করবে, সেটা সব থেকে বেটার। আর যদি প্রয়োজন পড়ে তো আরো একটা জোড়াতে পারো, কিন্তু কখনো 4-5টা সেন্টেন্সকে একসাথে, মানে 4-5টা মেইন ক্লজকে একসাথে জুড়িয়ে কম্পাউন্ড সেন্টেন্স করবে না, ভালো লাগবে না, মনোটোনাস লাগবে। ক্লিয়ার হলো? তোমরা হ্যাঁ আমাকে স্যার। বলতে পারো কেন মনোটোনাস লাগে? কারণ দেখো পরবর্তী সময় আমাকে ভেঙে বলে দিতে হলো যে সেটা তার ছেলেকে বলতে চাইছো, এবং সো এর পরে যে হি ইউজ করেছো সেটা দিয়ে তুমি রামবাবুকে বলতে চাইছো। এটা আমাকে বুঝিয়ে দিতে হলো, বুঝেছো কথাটা? হ্যাঁ স্যার। শুনে যদি কেটে কেটে বাক্য লেখো তাহলে বেটার হবে। এবার চলে এসো আমরা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ দেখে নিই। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমাদের কি থাকবে? কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা মেইন ক্লজ থাকবে এবং তার সাথে একটা মেইন ক্লজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, সাব ক্লজ থাকতে পারে। কি বললাম বোঝা গেল? তাহলে মেইন ক্লজ একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকবে, তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যেই আমাদের সাবঅর্ডিনেট ক্লজের একটা মানে জংশন তৈরি হয়। এবার দেখা যাক, একটা উদাহরণ আমি তোমাদের দিই। যে আমি বললাম রাম retired Ram retired when he turned 60, when he turned 60. ওকে, এক্সাম্পলটা লিখে নিয়েছো, রাম রিটায়ার্ড when he turned 60। এবার এখান থেকে আমি তোমাদের জিজ্ঞেস করছি মেইন ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? স্যার মেন ক্লজ হচ্ছে রাম রিটায়ার্ড, সাবঅর্ডিনেট ক্লজটা? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে when he turned 60। ইয়েস, সরি। দেখো, রাম রিটায়ার্ড, রাম অবসর নিয়েছিল, এই কথাটাকে আমি বাক্যে একা একা যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারি, পারি কিনা পারি না বলো? পারি। তাই তাই এই রাম রিটায়ার্ড, তাই রাম রিটায়ার্ড এইটুকুন হচ্ছে আমার কি ক্লজ না, রাম রিটায়ার্ড এইটুকুন হচ্ছে আমার মেইন ক্লজ, ঠিক? তাহলে এইটুকুন আমার হচ্ছে মেইন ক্লজ। কিন্তু দেখো হোয়েন হি টার্ন 60 মানে যখন তার 60 বছর হলো, হোয়েন হি টার্ন 60 মানে যখন তার 60 বছর হলো, এইটুকুনকে আমি বাক্যে কিন্তু একা একা ইউজ করতে পারি না, তাই এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেছে? এটা সাব ক্লজ, আর এটা এখানে হয়ে গেল মেইন ক্লজ। ঠিক আছে, পরিষ্কার বোঝা গেল এখান থেকে? হ্যাঁ 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 এবার পেয়েছি থ্যাংক ইউ। অল সেট? সবাই দেখতে পাচ্ছ ঠিকঠাক করে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণ থেকে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। তাহলে আমি টোটালটাকে ডিলিট করলাম। হ্যাঁ, হ্যাঁ কমপ্লেক্স স্যার। সেন্টেন্সের আরো একটা উদাহরণ আমরা দেখবো এখন। বেশ, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সেরই একটা উদাহরণ আমরা এখানে দেখছি, যে তোমরা এরকম লেখো, whether you agree with me, whether you agree with me or not, whether you agree with me or not makes little difference, makes little difference, make little difference to our
investors, comma, who, by the way, comma, are the ones most affected by whatever mistakes we make বা do. চল এখানে একটা সেন্টেন্স লিখে নিয়েছো। Whether you agree with me or not makes little difference to our investors, who, by the way, are the ones most affected by whatever mistakes we make. সেন্টেন্সটা লেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হলো। সেন্টেন্সটা যদি আচ্ছা শোনো, ক্লাসে তোমরা যে কয়জনই থাকো না কেন, যদি কোথাও কোনো রকম অসুবিধা হয়, কারো যদি কোথাও কোনো টুকুন বুঝতে অসুবিধা, আমাকে সঙ্গে সঙ্গে বলবে যে আমার এখানে একটু বুঝতে অসুবিধা হলো। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু বলবে। ঠিক আছে। মনে করো যে তোমরা আমার চারপাশে বসে আছো, আমি তোমাদের মাঝখানে বসে বসে তোমাদেরকে কথাগুলো বলছি, একদম ঘরের মতন ফিল করবে এবং মনে করবে যে একদম সামনে বসে আমি পড়াচ্ছি, স্ক্রিনটাকেই মনে করবে যে আমি। তো সেইভাবে জিজ্ঞেস করবে। স্যার আপনার পেনের কালিটা কালো করলে ভালো হয়। ও, এটাতে দেখতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমার চোখের প্রবলেম তো তো অসুবিধাই হচ্ছে। ও সরি। তুমি কি এটা দিয়ে একটু কাজ চালাতে পারবে? মানে যেটা লেখা হয়েছে এটা থাকবে নাকি আমি আবার লিখবো কালো কালি ইউজ করে? আর একবার লিখলে আমি আসলে এখনই জয়েন করলাম তো তো আমি এখনই ওই জন্য বললাম। এর আগে আমি মানে আগে জয়েন করলে দেখলে আমি আগেই বলতাম স্যার, সরি। ঠিক আছে, আমি আরেকবার লিখে দিচ্ছি, বাকিরা একটু শুনতে থাকো। আমি এখানে লিখলাম যে whether you agree with me, whether you agree with me or not makes little difference. এই যে মেয়েটা সমস্যা হচ্ছে, সে দেখো তো তোমার সমস্যা ঠিক হলো কিনা। হ্যাঁ স্যার, ঠিক আছে এখন। Little difference to our investors, comma, who, by the way, are the ones most affected by whatever mistakes we make. এই বাক্যটার মধ্যে খেয়াল করবে। হ্যাঁ, দেখো whether you agree with me or not, আমার সবার আগের কাজ হচ্ছে যে সাবজেক্ট আর ভার্বকে ফাইন্ড আউট করা। তা সাবজেক্ট আর ভার্বকে যখন আমি ফাইন্ড আউট করছি, আমি দেখছি যে দিস ইজ মাই সাবজেক্ট অ্যান্ড দিস ইজ মাই ভার্ব। বলো ঠিক কিনা? দিস ইজ সাবজেক্ট, দিস ইজ ভার্ব। whether you agree with me or not, তুমি আমার সঙ্গে এগ্রি করো আর না করো, makes little difference, এটা আর একটা ভার্ব। makes little difference, সেটা একটা পার্থক্য তৈরি করে, টু আওয়ার ইনভেস্টর্স, আমাদের ইনভেস্টরসদের প্রতি,
হু, এই যে ক্লজ শুরু হচ্ছে হু, হুটা কারা বলো? দিস ইনভেস্টর্স, ঠিক আছে? তাহলে এইখানে আমি হ্যাঁ। কমা কেন ইউজ করলাম বলতে পারো? ইনভেস্টরসরাই যদি হু হয় তাহলে কমা ইউজ করছি কেন? স্যার ওর অনেক পরে ইনফরমেশন ক্লজ দেওয়ার জন্য। হচ্ছে তাই। এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য। তাহলে আগের দিন শিখিয়েছিলাম, তাহলে এই যে হু দিয়ে যে ক্লজটা শুরু হবে সেটা কেমন ধরনের ক্লজ হবে? নন আইডেন্টিফাইং, আনআইডেন্টিফাইড। ইয়েস, নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হচ্ছে। তাহলে সবার ক্লিয়ার হচ্ছে বুঝতে? আচ্ছা, তাহলে দেখো এইখানে যদি আমি ইনভেস্টরসদের পরে কমা না দিয়েই হু ইউজ করতাম তাহলে লেখাটা আমার একটু ভুল হয়ে যেত। কেন ভুল হতো? কারণ অলরেডি আমি ইনভেস্টরকে ডেফিনিট মানে ইন্ট্রোডিউস করে দিয়েছি। ইনভেস্টরসরা কাদের ইনভেস্টরস? আওয়ার ইনভেস্টরস। কি বললাম বোঝা গেল? তো ইনভেস্টরস আর অলরেডি ইন্ট্রোডিউসড। নাও এই ইনভেস্টর সম্পর্কে আমি আরো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি যে হু, দেখো বাই দা ওয়ে, এটা কোনো কথা হলো? বাই দা ওয়ে আমরা তো কথার মধ্যে বলি না বাই দা ওয়ে? তাহলে হু এইটা হলো আমার সাবজেক্ট, এই যে আর এইটা হলো আমার ভার্ব, ঠিক? তাহলে বাই দা ওয়ে হু আর দ্য ওয়ান্স, তারা হয় সেই জন, তারা হয় সেই লোক মোস্ট অ্যাফেক্টেড, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আমাদের যে ইনভেস্টর সেই ইনভেস্টরসরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, কেন হবে? বাই হোয়াট এভার মিস্টেক্স উই মেক, বাই হোয়াট এভার মিস্টেক্স উই মেক, সাবজেক্ট ভার্ব। আমরা যে মিস্টেক গুলো করব তাতে আমাদের যে ইনভেস্টররা আছে সেই ইনভেস্টরদের ক্ষতি হবে, আর তাছাড়া আর কিছুই হবে না। বুঝতে পারলে? তাহলে এবার এখান থেকে আমার প্রশ্ন হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ প্রথম থেকে তোমরা আমায় বলো, প্রথম থেকে সেন্টেন্সের প্রথম থেকে বলো কোনটুকুন থেকে কোনটুকুন সাবঅর্ডিনেট ক্লজ? প্রথম থেকে সেন্টেন্সের শুরু থেকে বলো কোথা থেকে কোথা পর্যন্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ? স্যার ওয়েদার থেকে ওয়েদার Sir, ইউ এগ্রি উইথ মি আর or not makes little difference to our investors. হচ্ছে না, আমি প্রথমে জিজ্ঞেস করেছি, আমি শুধু জাস্ট প্রথম পার্ট জিজ্ঞেস করেছি যে তোমরা আমায় বলো যে প্রথম থেকে বলো যে প্রথমের একটা ক্লজকে আমার বলো কোথা থেকে কোথা পর্যন্ত। স্যার হু থেকে দেখো স্যার প্রথম আমার থেকে মনে হচ্ছে হু থেকে হচ্ছে সাব ক্লজ আর ওয়েদার এটা হচ্ছে। হ্যাঁ দেখো খেয়াল করো ভালো করে, আমি দেখিয়ে দিচ্ছি। হোয়েদার থেকে শুরু করে নট এই পর্যন্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ। হোয়েদার ইউ এগ্রি উইথ মি অর নট, তুমি আমার সাথে এগ্রি করো আর না করো, এইটুকুন হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ হলো। বলো বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার মেন ক্লাস কোনটা? একটু ওয়েট করো, একটু ওয়েট করো। তারপর দেখো হু থেকে শুরু করে হু থেকে শুরু করে হু থেকে শুরু করে অ্যাফেক্টেড পর্যন্ত, হু থেকে শুরু করে অ্যাফেক্টেড পর্যন্ত এই আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়েদার ইউ এগ্রি উইথ মি অর নট এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আবার হু থেকে শুরু করে অ্যাফেক্টেড পর্যন্ত এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আবার হোয়াট এভার মিস্টেকস উই মেক এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন কথা উঠলো যে সব তো সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, মেইন ক্লজ কই গেল? দেখো এখানে মেইন ক্লজ রয়েছে, ইয়েস মেইন ক্লজ রয়েছে এইখানে, মেক্স লিটল ডিফারেন্স টু আওয়ার ইনভেস্টর্স, এইটা হলো মেইন ক্লজ। যতটুকুন আমি আন্ডারলাইন করলাম এই আন্ডারলাইন পার্টটুকুন হয়েছে আমার সাবঅর্ডিনেট মেইন ক্লজ। তাহলে মেক্সটা হলো আমার মেইন ক্লজের ভার্ব। তাহলে ওই মেক্সের সাবজেক্ট কই? ওই যে পুরো ক্লজটা রয়েছে হোয়েদার ইউ এগ্রি উইথ মি অর নট, এই টোটালটা হলো মেক্সের সাবজেক্ট। ক্যান ইউ হিয়ার মি?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে হ্যাঁ স্যার। এই পুরো বুঝতে ক্লজটা, পেরেছি। হ্যাঁ এই পুরো ক্লজটা হচ্ছে এই মেক্স এর সাবজেক্ট, অর্থাৎ whether you agree with me or not, তুমি আমার সঙ্গে রাজি থাকো আর না থাকো, দ্যাট মেক্স, এটাই তো করবে লিটল ডিফারেন্স টু আর ইনভেস্টার্স, আমাদের ইনভেস্টার্সদেরকে একটুখানি মতপার্থক্য তাদের করে দিতে পারে। ইনভেস্টরসরা কারা, তাদের সম্পর্কে আমি আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করেছি যে হু বাই দ্য ওয়ে আর দ্য ওয়ান্স মোস্ট অ্যাফেক্টেড, কারণ তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কেন? বাই হোয়াট এভার মিস্টেক্স উই মেক, কারণ আমরা যে ভুলগুলো করব তার জন্য আমাদের ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত হবে। আশা করছি এই সেন্টেন্সটা সবার ক্লিয়ার হয়েছে। স্যার এত হ্যাঁ। বড় তাহলে সাবজেক্ট হবে? ইয়েস, হোয়াট এভার ইউ এগ্রি উইথ মি অর নট, এত বড় মানে সাবজেক্ট হবে? হ্যাঁ কেন নয়, কেন নয়। ওটাই ভাবছি যে এত বড় সাবজেক্ট। এবার আমার প্রশ্ন, এই হোয়াট এভার ইউ এগ্রি উইথ মি অর নট, এটা কেমন ধরনের ক্লজ হলো, কেমন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ হলো বলো, কোন প্রকারের সাবঅর্ডিনেট ক্লজ এটা? রিপ্লাই দাও। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটের মধ্যে কোন ধরনের ক্লজ হবে এটা? নাউন ক্লজ। noun ভেরি clause। গুড, ভেরি গুড, নাউন ক্লজ, কারণ এটা সাবজেক্টের প্লেসে বসেছে নাউন তাই। ক্লজ। হ্যাঁ একদম ঠিক। যেহেতু এই বাক্যটি একটা যেহেতু এই ক্লজটি একটা সাবজেক্টের প্লেসে বসেছে, তাই সাবজেক্টের অবজেক্টের প্লেসে নাউন ভিন্ন অন্য কেউ বসতে পারে না, তাই এটা একটা নাউন ক্লজ। ক্লিয়ার? আচ্ছা, এই যে হু থেকে অ্যাফেক্টেড পর্যন্ত, এটা কোন ধরনের ক্লজ? হু থেকে, নন আইডেন্টিফাইড। হ্যাঁ নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো নন আইডেন্টিফাইংটা তোমাদের কাছে মূল নয়, তোমাদের কাছে অ্যাডজেক্টিভ ক্লজটাই মূল, ঠিক? তো আমি তো অ্যাডজেক্টিভ ক্লজের কিছু ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম আগের দিন, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার কথা হলো কেমন অ্যাডজেক্টিভ ক্লজ? দিস ইজ আ নন আইডেন্টিফাইং, ঠিক? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, নাও এবার একটা প্রশ্ন, হোয়াট এভার মিস্টেক্স উই মেক, এটা কেমন ক্লজ? নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কোনটা? নাউন ক্লজ। নাউন ক্লজ। কে বললে? নাম বলো। হিরণময় মাহাতো। হিরণময় মাহাতো, খুব ভালো বলেছো, ভেরি গুড, কারণ এটা আমার অবজেক্টের প্লেসে বসেছে। দেখো বাই এর পরে বসেছে, ওটা প্যাসিভ সেন্টেন্স করা আছে। হু আর দ্য মোস্ট অ্যাফেক্টেড বাই হোয়াট এভার মিস্টেক্স উই মেক, তাহলে বাই এর পরে আমরা অবজেক্টকেই বসিয়ে থাকি, তাহলে অবজেক্টের প্লেসে যেহেতু বসেছে, তাহলে অবজেক্টের প্লেসে নাউন ভিন্ন অন্য কেউ বসতে পারে না, তাই এটা একটা নাউন ক্লজ, হোয়াট এভার মিস্টেক্স উই মেক। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ কেমন হতে পারে। আমি এটাকে ডিলিট করলাম। আচ্ছা, এবার আমাদের 4 নম্বর বাক্য টাইপ যেটা ছিল ফোর্থ, সেটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি কমপ্লেক্স সেন্টেন্সের আরেকটা এক্সাম্পল যদি দিতেন। কমপ্লেক্স সেন্টেন্সের সব থেকে জটিল এক্সাম্পলই আমি দিলাম। সহজ এক্সাম্পল দিলে তুমি এরকম করবে, সহজ এক্সাম্পল। খুব ইজি এক্সাম্পল যদি নিতে চাও তাহলে লিখবে রাম, না স্যার, মানে এই কি? ধরনেরই এক চাইছিলাম। এই ধরনের, হ্যাঁ দেওয়া যেতেই পারে। দেখো তাহলে এখান থেকে আমরাই লিখছি যে রাম told me that he who was the friend of Ram saved his life when he got into a trouble. Full stop. এই দেখো একটা বাক্য, Ram told me that he who was friend of Ram saved his life when he got into a trouble. এই বাক্যের ক্ষেত্রে দেখো, আগে আমি দেখি যে এর মধ্যে
ক্লজ রয়েছে সেটা আগে ফাইন্ড করার চেষ্টা করি। নাম্বার 1, রাম টোল্ড মি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সরি, রাম টোল্ড মি এটা Main একটা clause. ক্লজ। আর এটা কেমন ধরনের ক্লজ? দিস ইজ দ্য মেইন Main ক্লজ। clause. তারপর দেখো দ্যাট হি সেভড হিজ লাইফ, দ্যাট হি সেভড হিজ লাইফ, যতটুকু আন্ডারলাইন করলাম এটা আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। এই হিটা হু ওয়াজ ফ্রেন্ড অফ রাম, যে ছিল রামের বন্ধু, বুঝেছো? মানে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কাকে ডেসক্রাইব করার জন্য? এই হি কে ডেসক্রাইব করার জন্য। তারপরে দেখো তাহলে সেভড হিজ লাইফ হোয়েন হি গট ইনটু আ ট্রাবল, যখন সে সমস্যায় পড়েছিল তখন পাইছিল। তার মানে কি? এটা আরেকটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটা একটা মেইন ক্লজ, এটা একটা মেইন Sir, ক্লজ, that theta, আর that দ্যাট clause. এটা একটা নাউন ক্লজ। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এভাবে তোমরা নিজেদের মধ্যেও এরকম মানে নিজেরাও চেষ্টা করে এরকম বহু সেন্টেন্স লিখতে পারো, কিন্তু কথা স্যার একটাই। দ্যাট হিটা তো দ্যাট ক্লজও হতে পারতো। হ্যাঁ, দ্যাট ক্লজ হতে পারতো, কিন্তু এখানে আমাকে যদি দ্যাট ইউজ না করতাম তবেই দ্যাট ক্লজ হতো। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ এখানে যদি আমি দ্যাট ইউজ না করতাম তবে এটা দ্যাট ক্লজ হতো। দ্যাট ইউজ করলে সেটা তো আচ্ছা, নাউন আচ্ছা। ক্লজ হয়েই গেল। আমি আগের দিন দেখিয়েছিলাম দ্যাট ক্লজ আর নাউন ক্লজ সেম থিং। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এই সেন্টেন্সটাও প্রত্যেকে বুঝতে পেরেছো? স্যার শেষের পার্টটা সেভড হিজ লাইফ হোয়েন হি গট ইনটু ট্রাবল, ওটা অ্যাডজেক্টিভ ক্লজ বললেন? অ্যাডভার্বিয়াল ক্লজ মানে মানে একটা জিনিস ভাববে, একটা অ্যাডভার্ব মানে কাকে মডিফাই করবে? ভার্বকে। তাহলে দেখো কখন সে তার জীবন বাঁচিয়েছিল? হোয়েন হি গট ইনটু আ ট্রাবল, যখন সে সমস্যায় পড়েছিল। সো অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা যেহেতু নাউনকে করছে তাই ওটা অ্যাডজেক্টিভ ক্লজ, হু ওয়াজ হ্যাঁ। তাহলে ফ্রেন্ড তোমরা অফ একটা রাম। জিনিস খেয়াল করেছো, একটা সেন্টেন্সের মধ্য দিয়ে আমি তোমাদের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্বিয়াল ক্লজ তিনটে ক্লজই দেখিয়ে দিয়েছি একটা সেন্টেন্সের মধ্যে। স্যার ইয়েস। তাহলে এবার আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। আমরা ছিলাম যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের একটা উদাহরণের মধ্যে যাচ্ছি। কম্পাউন্ড কমপ্লেক্স। তাহলে কম্পাউন্ড কমপ্লেক্স হতে গেলে কি করতে হবে? যার মধ্যে একটার বেশি মেইন ক্লজ থাকবে, একটার বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর যদি একটা মাত্র মেইন ক্লজ, একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে তো সেটা কমপ্লেক্স সেন্টেন্স হলোই। কিন্তু যদি কোনো বাক্যের মধ্যে একাধিক মেইন ক্লজ রয়েছে, একাধিক সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, তখনই সেটা হয়ে যাবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার উদাহরণ দেখি হ্যাঁ আমরা। স্যার। এক্সাম্পল, রাম voted against the measure because he felt that it was not strong enough. But he also offered to continue discussions, comma, which অলসোর পরে কি ওটা?
এর উদাহরণ, কম্পাউন্ড কমপ্লেক্সের উদাহরণ দেখছিলাম। চলো আমরা লিখছিলাম যে রাম voted against the measure because he felt that it was not strong enough, comma, but he offered অলসো অফার লিখেছিলেন এর আগে। oh he also offered লিখেছিলাম তাই না? হ্যাঁ স্যার। he also offered to continue the discussions, comma, which we will do next week. চলো দুটো এখানে দুটো মেইন ক্লজ থাকবে এবং দুটো মেইন ক্লজের সাথে সাথে বেশ কয়েকটা সাবঅর্ডিনেট ক্লজও থাকবে। তোমরা দেখতে পাচ্ছ রাম ভোটেড এগেইনস্ট দ্য মেজার। রাম মানে মেজারের এগেইনস্টে ভোট করেছিল, ঠিক আছে? অ্যাকচুয়ালি মেজার মানে কি? মেজার মানে হচ্ছে পরিমাপ, মানে অ্যাকচুয়ালি যেমন ভাবে চলছে, যেভাবে লোকে ভোট করছে সেভাবে না করে কি করেছে, উল্টো পাশে ভোট দিয়ে দিয়েছে। তাহলে রাম ভোটেড এগেইনস্ট দ্য মেজার, সবাই যেমন ভাবে ভাবছে ও তেমন ভাবে না ভেবে একটু অন্যভাবে ভেবে ভোট দিয়ে দিয়েছে। তাহলে রাম ভোটেড এগেইনস্ট দ্য মেজার, আমায় বলো এই পার্টটুকুন কি আমি বাক্যে একা একা ব্যবহার করতে পারি? হ্যাঁ স্যার স্যার। পারেন। হ্যাঁ, তাহলে এটা হলো মেইন ক্লজ, হ্যাঁ স্যার। হয়েছে? তারপরে দেখো বিকজ হি ফেল্ট, তার কারণ সে অনুভব করেছিল, দ্যাট ইট ওয়াজ নট স্ট্রং এনাফ, যে যুক্তি প্রদর্শন করা হচ্ছে ভোট দেওয়ার জন্য সেই যুক্তিটা যথেষ্ট স্ট্রং নয়, কম, বাট হি অলসো অফার্ড টু কন্টিনিউ ডিসকাশনস, কিন্তু সে অফার করেছিল যে সে ভোট বিপক্ষে দিলে কি হবে, সে এই বিষয়টা নিয়ে আলোচনায় বসতে চায় বা আলোচনা করতে চায়। হুইচ উই উইল ডু নেক্সট উইক, যেটা আমরা আগামী সপ্তাহে করব। এখান থেকে খেয়াল করো হি অলসো অফার টু কন্টিনিউ দ্য ডিসকাশন, এই দুটো পার্ট মানে রাম ভোটেড এগেইনস্ট দ্য মেজার আর হি অলসো অফার টু কন্টিনিউ ডিসকাশন, এই দুটো বাক্যকে কি আমরা বাক্যে একা একা ব্যবহার করতে পারি? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, স্যার। এই দুটো আমাদের মেইন ক্লজ আমরা পেয়ে গেলাম। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে গুণ পেয়ে গেলাম। কম্পাউন্ড সেন্টেন্সের গুণ ছিল কি? কম্পাউন্ড সেন্টেন্সের গুণ ছিল যে কোনো বাক্যের মধ্যে দুটো মেইন ক্লজ থাকতে হবে। এবার দেখো এর মধ্যে অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, যেমন বিকজ হি ফেল্ট, তার কারণ সে অনুভব করেছিল, এইটুকুন একটা ক্লজ। দেখো বিকজ হি ফেল্ট, এইটুকুন একটা ক্লজ। তারপরে দ্যাট ইট ওয়াজ নট স্ট্রং এনাফ, এটা আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। তারপর হুইচ উই উইল ডু নেক্সট উইক, এটা আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে একটা দুটো তিনটে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে আর দুটো মেইন ক্লজ রয়েছে, তাই না? বলো হে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমি জিজ্ঞেস করছি যে কোন ক্লজটা কোন ধরনের হলো। তাহলে যে বিকজ হি ফেল্ট, এটা কোন ধরনের ক্লজ হলো? বিকজ হি ফেল্ট নাউন ক্লজ। ভালো করে ভাবো। অ্যাডজেক্টিভ ক্লজ। বিকজ হি ফেল্ট, তার কারণ সে অনুভব করেছিল। হোয়াই?
why he voted against the measure? Because he felt. তার কর্ষ অনুভব স্যার করেছিল। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে তো। ভেরি গুড, অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরেরটা that it was যেহেতু not ওয়াই দিয়ে strong কোশ্চেন enough. করা যাচ্ছে। Yes, yes. That তারপরটা বলো that it was not strong enough. That it was not strong enough. এটা কোন ধরনের ক্লজ? স্যার দ্যাট থাকলে তো নাউন ক্লজ হবে। Yes, Sir, noun noun clause. clause. কারণ এটা হচ্ছে ফেল্টের, এটা হলো ফেল্টের অবজেক্ট। সে কি অনুভব করেছিল? দ্যাট ইট ওয়াজ নট স্ট্রং এনাফ, এটা অনুভব করেছিল, তাই না? তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। তারপর হুইচ উই উইল ডু নেক্সট ডে, এটা অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ কেন হলো? এটা ডিসকাশন, দেখো ডিসকাশনকে আমরা ডেসক্রাইব করছি। হ্যাঁ, মানে ওই ডিসকাশনটা একটা তো নাউন নাকি? He also offered to continue discussion which we will do next week, যেটা আমরা নেক্সট উইকে করব। মিনিং ইজ নিচে which we will do next week, it is an adjective clause, কারণ এটা দিয়ে আমি ডিসকাশনকে ডেসক্রাইব করার চেষ্টা করছি। ক্লিয়ার হলো? তাহলে আমরা এখানে দেখে নিলাম যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমাদের মানে অন্তত একটার বেশি যে মেইন ক্লজ থাকতে হবে এবং এক দুইয়ের বেশি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে। তাহলে আশা করছি তোমরা সেন্টেন্স টাইপ শিখে গেলে। তাহলে সেন্টেন্স টাইপের মূল যে বিষয়বস্তু ছিল সেটা কি ছিল? যে না, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে অনলি ওয়ান মেইন ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কি ছিল? ওয়ান অর মোর, হ্যাঁ সরি, টু অর মোর মেইন ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে ছিল টু অর মোর মেইন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কি ছিল? ওয়ান মেইন ক্লজ প্লাস ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কি ছিল? টু অর মোর মেইন ক্লজ প্লাস টু অর মোর সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক? বেশ বেশ, এবার তাহলে আমাদের সেন্টেন্স টাইপ সম্পর্কে শেখা হয়ে গেল। এরপরে তাহলে আমরা এখন যেটা করব দ্যাট ইজ আমাদের কন্ডিশনাল, তাই তো? কন্ডিশনাল সেন্টেন্স। চলো হেডিং লাগাও কন্ডিশনাল সেন্টেন্স বলে। সবাই লিখেছো? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ, স্যার, হ্যাঁ। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্সকে আমি তিনটে ভাগে ভাগ করব। কন্ডিশনাল সেন্টেন্সকে আমি ভাগ করব। দ্যাট ইজ নাম্বার ওয়ান, রিয়েল কন্ডিশন। নোট লাগাবে তোমরা সবাই, রিয়েল কন্ডিশন। 2 নাম্বার, ইমাজিনেটিভ কন্ডিশন। ইমাজিনেটিভ কন্ডিশন। 3 নম্বর, আনরিয়েল কন্ডিশন। আনরিয়েল কন্ডিশন। তাহলে 3 প্রকারের কন্ডিশন আমরা এখানে পেলাম। একটা রিয়েল কন্ডিশন পেলাম, একটা ইমাজিনেটিভ কন্ডিশন পেলাম, একটা আনরিয়েল কন্ডিশন পেলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, সবার এটুকু নোট করা হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নাও এবার তোমরা হেডিং লাগাবে, আমি একটু উল্টো দিক থেকে করে করে আসি। হেডিং লাগাবে আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স। আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স।
হেডিং লাগিয়েছো আনরিয়াল কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা ওকে, এবার আমি তোমাদের আগে এক্সাম্পল লেখাবো, তারপর স্ট্রাকচার লেখাবো, যাতে তোমরা স্ট্রাকচারটাকে ভালো করে অবজার্ভ করতে পারো। আগে আমি দুটো এক্সাম্পল লিখিয়ে দিই। আনরিয়াল কন্ডিশনের মধ্যে একটা অসত্যতা থাকবে, সত্যতা থাকবে না তার মধ্যে। যেমন একটা উদাহরণ, ইফ আই ওয়ান দ্য লটারি, if I won the lottery, comma, I would buy a car. আমি যদি একটি লটারি জিততাম তাহলে একটি গাড়ি কিনতাম। হয়েছে? বাংলা লিখে নিতে পারো। If I won the lottery, যদি আমি লটারিটি জিততাম, I would buy a car, আমি একটি গাড়ি কিনতে পারতাম। এবার আমায় বলো তো, এই সিচুয়েশনটি কি একটা রিয়েল সিচুয়েশন না আনরিয়াল সিচুয়েশন? আনরিয়াল। হ্যাঁ, মানে আমি লটারি জিতিনি, গাড়ি কিনিনি, দিস ইজ আনরিয়াল। আরো একটা এক্সাম্পল লিখে রাখো 2 নাম্বার দিয়ে, দ্যাট ইজ ইফ আই হ্যাড known, if I had known she was coming, if I had known she was coming, comma, I would have come. তোমরা বাংলা লিখে রাখবে, হ্যাঁ। ইফ আই হ্যাড নোন শি ইজ কামিং বা শি ওয়াজ কামিং, আই উড হ্যাভ কাম। বলছে যদি আমি জানতাম সে আসছে, যদি আমি জানতাম সে আসছে তাহলে আমি আসতাম, তাহলে আমি আসতে পারতাম। যদি আমি জানতাম সে আসছে তাহলে আমি আসতে পারতাম। হ্যালো স্যার, ইয়েস, স্যার আনরিয়াল কন্ডিশনাল সেন্টেন্সে কি সবসময় ইফটা ব্যবহার হবেই? সবকটাতে ইফ ইউজ হবে। এই কন্ডিশনাল সেন্টেন্সকে কিন্তু ইফ ক্লজও বলা হয়, মাথায় রেখো। কন্ডিশনাল সেন্টেন্সেরই অপর নাম ইফ ক্লজ। ঠিক আছে, তাহলে দেখো, ইফ আই হ্যাড নোন শি ওয়াজ কামিং, আমি যদি জানতাম সে আসছে, আই উড হ্যাভ কাম, আমি জানিও নি যাইও নি, তাই না? তাহলে এই যে সিচুয়েশন হলো, এই সিচুয়েশনটা হচ্ছে আনরিয়াল কন্ডিশনের সিচুয়েশন হলো। এবার এখান থেকে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই স্ট্রাকচার আমি এবার লেখাবো। মাথায় রেখো, এখান থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হয়। যদি ইফ ক্লজের সঙ্গে যদি পাস্ট ইনডেফিনিট টেন্সের ইউজ হয়, আবার বলি, ইফ ক্লজের সঙ্গে যদি পাস্ট ইনডেফিনিটের সঙ্গে ইউজ হয়, তাহলে মনে রেখো এর পরে যেটা হবে সেটা হচ্ছে আমার এই শ্যাল উইলটা উডে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি? শ্যাল উইলটা কিসে কনভার্ট হয়ে যাবে? উডে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ কি, সরি, এটা হয়ে যাবে ফিউচার ইন দ্য পাস্ট, মিনিং, এই ফিউচার ইন দ্য পাস্ট এর মিনিং দ্যাট ইজ, অর্থাৎ এটা এই শ্যাল থাকুক আর উইল থাকুক, এটা উডে কনভার্ট হয়ে যাবে, বোঝা যাচ্ছে? ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট যদি এমন হয়, তাহলে এটা ফিউচার ইন দ্য পাস্ট হবে, দ্যাট ইজ শ্যাল থাকলে সেটা কনভার্ট হবে। তোমরা প্রথম সেন্টেন্স এক্সাম্পল দেখলে বুঝতে পারবে যে ইফ আই ওয়ান দ্য লটারি, এখানে কি ইউজ করা হয়েছে? এখানে ইউজ করা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এখানে পাস্ট ইনডেফিনিট ইউজ করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি কনভার্ট, এটা কি ইউজ করেছো তুমি? এখানে শ্যাল উইলটা উডে কনভার্ট হয়ে গেছে, দ্যাট ইজ এইটা ফিউচার ইন দ্য পাস্টে চলে গেছে।
ফিউচার ইন দ্য পাস্টে চলে গেছে। একটু ওয়েট করো, যখন আমি রিয়াল কন্ডিশন বলবো তাহলে তোমাদের আমি দুটোকে একদম একসাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বোঝা যাচ্ছে? ইফ ক্লজের সঙ্গে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ হয় তাহলে ফিউচারে গিয়ে সেটা কি হয়ে যাবে, ফিউচার ইন দ্য পাস্টের ফর্মে। আচ্ছা, এই ফিউচার ইন দ্য পাস্টের ফর্মকে তোমাদের আমি আনরিয়াল পাস্ট বলেছিলাম, এটাও মাথায় রেখো, কিন্তু এটার ক্ষেত্রে এটা ইউজ করো না, আমি একটু পরেই দেখাচ্ছি। দ্যাট ইজ শ্যাল উইল থাকলে সেটা উডে কনভার্ট হয়ে যাবে। 2 নম্বর সেন্টেন্সের জন্য 2 নম্বর স্ট্রাকচার, যদি ইফ ক্লজের সঙ্গে যদি পাস্ট পারফেক্টের ব্যবহার হয়, ইফ ক্লজের সঙ্গে যদি পাস্ট পারফেক্টের ব্যবহার হয় তাহলে মনে রেখো এটাও কি হয়ে যাবে, এটাও ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যাবে, ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যাবে। ফিউচার ইন দ্য পাস্ট হওয়ার অর্থ দ্যাট ইজ এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে উড হ্যাভ, অর্থাৎ এটা শ্যাল উইল হ্যাভ, শ্যাল উইল হ্যাভ এর পরিবর্তে এটা কনভার্ট হয়ে যাবে উড হ্যাভ, WULD, উড হ্যাভ, এটাতে কনভার্ট হয়ে যাবে উড হ্যাভ। এইটা দেখো তোমাদের সেই আনরিয়াল পাস্ট আমি এটা শিখিয়েছিলাম তোমাদের। এটা ইফ ক্লজের সাথে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সেটা ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যাবে, ফিউচার ফর্মে গিয়ে শ্যাল উইল হ্যাভ থাকলে সেটা কিসে না, উড হ্যাভে কনভার্ট হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর উদাহরণে। দেখো আই হ্যাড নোন, এটা পাস্ট পারফেক্টে ইউজ করা হয়েছে না, বলো? হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রে দেখো হ্যাঁ যে উড হ্যাভে কনভার্ট, উড হ্যাভ, এই যে আমরা এখানে সেটাই লিখলাম, উড হ্যাভে কনভার্ট হয়েছে। তার মানে এটা আনরিয়াল পাস্ট হচ্ছে, তো আগেরটা তো দুটোই আনরিয়াল পাস্ট, দুটোই আনরিয়াল পাস্ট। অতীতে আমি কোনো কিছু করিনি তার জন্য কোনো কিছু ঘটেনি, এরকম সেন্স না এটাতে? অতীতে আমি কোনো কিছু করিনি তার জন্য কোনো কিছু ঘটেনি, অতীতে আমি যদি কোনো কিছু করতাম তাহলে অতীতে কোনো কিছু একটা ঘটতো, এমন একটা ব্যাপার, আনরিয়াল সিচুয়েশন। তাহলে স্ট্রাকচার গুলো ভালো করে লিখে নিয়েছো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এক্সামিনার তোমাদের ভুল কি দেবে, এক্সামিনার তোমাদের ভুল কি দেবে দেখে নাও এখান থেকেই। এক্সামিনার এমন দেবে যে ইফ আই ওয়ান দ্য লটারি, এই উডের পরিবর্তে ওখানে উইল ইউজ করে দেবে, আই উইল বাই আ কার। কি বললাম বুঝেছো? হ্যাঁ স্যার। আমি তোমাদের শিখিয়েছিলাম যে শ্যাল বলো আর উইল বলো সেটার পাস্ট ফর্মে গেলে উড হয়, কিন্তু তখন এই উড দ্বারা ততক্ষণ না পাস্ট সেন্স বোঝাবে যতক্ষণ না তার আগে কোনো পাস্ট সেন্স আছে, বলেছিলাম না? হ্যাঁ স্যার। তাহলে যে উডের আগে যে ওয়ান মানে জিতেছিলাম, তাহলে একটা পাস্ট সেন্স রয়েছে, তাই এই উড দ্বারা পাস্ট সেন্স বোঝাচ্ছে। আদারওয়াইজ এটা যদি আমি সিঙ্গেল ইউজ করি যে আই উড বাই আ কার, তার মানে আমি একটি গাড়ি কিনবো। যদি আমি সিঙ্গুলার ইউজ করি যে আই উড বাই আ কার, এর মানে আমি একটা গাড়ি কিনেছিলাম এমন কথা না, আই উড বাই আ কার মানে আমি একটা গাড়ি কিনবই হয়। তাহলে এটা যখন কোন একটা পাস্ট সেন্সের সঙ্গে ইউজ হয় তখন এটা পাস্ট গন্ধ দেয়, আদারওয়াইজ এটা পাস্টের কোনো সিচুয়েশনই নয়। কি বললাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এক্সামিনার স্যার তোমাকে, হ্যালো স্যার, বলো বলো শুনছি। স্যার আই উড বাই এ কার, এটা আমি একটি গাড়ি কিনবো, কিন্তু এটা তো পাস্টে হচ্ছে না নাকি? আমি সেটাই তো ডেসক্রাইব করলাম এতক্ষণ, আবার বলছি শোনো। শ্যাল শুড হয়, উইল উড হয়, মে মাইট হয়, ক্যান কুড হয়। তাহলে শ্যাল উইল ক্যান মে এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর শুড উড কুড মাইট এগুলো হচ্ছে পাস্ট ফর্ম। কিন্তু এই পাস্ট ফর্ম দিয়ে যেহেতু এরা মোডাল অক্সিলিয়ারি, তাই এরা সেভাবে পাস্ট বোঝায় না যদি না তার সঙ্গে অন্য কোনো পাস্টের গন্ধ লাগানো থাকে। ঠিক আচ্ছা, আছে। তোমরা মনে করো কোনো বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো না যে আমি এক গ্লাস জল খাবো, বলো জিজ্ঞেস করো, হ্যাঁ স্যার। তখন তোমরা কি বলো? আই উড লাইক টু হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, আই উড লাইক টু হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার। তাহলে উডের ইউজ করছো কিনা, করছো না? তাহলে উড কিন্তু প্রেজেন্টে ইউজ হয়, কিন্তু মাথায় রেখো। তাহলে উড কখন পাস্ট গন্ধ দেবে? যখন তার সঙ্গে পাস্টের কোনো সেন্স লাগানো থাকবে তবেই দেবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার 2 নম্বর বাক্যে খেয়াল করো,
2 নম্বর বাক্য খেয়াল করো, 2 নম্বর বাক্যে তোমাকে ইউজ করা হয়েছে ইফ ক্লজের সঙ্গে তোমার পাস্ট পারফেক্ট ইউজ করা হয়েছে। যদি ইফ ক্লজের সঙ্গে পাস্ট পারফেক্টের ইউজ হয় তাহলে মনে রেখো তার পরবর্তী যে ক্লজ হবে সেখানে কিন্তু শুড হ্যাভ বা উড হ্যাভ আসবে, শুড হ্যাভ বা উড হ্যাভ এর ব্যবহার করতে হবে। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? শুড হ্যাভ বা উড হ্যাভ এর ইউজ করতে হবে আনরিয়াল পাস্ট, এবং এটা সম্পর্কে আমি ডিটেলসে পড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ পড়িয়েছিলেন আগে। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো আনরিয়াল কন্ডিশন কোনটা? অতীতে আমি কোনো কিছু করিনি স্যার তাই আমার কোনো কিছু ঘটেনি। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই দেখো কন্ডিশনালের মধ্যে না দুটো পার্ট থাকে, ভালো করে বোঝো। কন্ডিশনালের মধ্যে দুটো পার্ট থাকে, একটা থাকে তো কজ আর একটা থাকে রেজাল্ট। কজ মানে কি? কারণ, আর রেজাল্ট মানে ফলাফল। তাহলে দেখো কন্ডিশনাল সেন্টেন্স কি করে চিনবো? মনে রেখো কন্ডিশনাল সেন্টেন্স আমরা তখনই চিনবো যখন আমরা দেখব যে একটা স্টেটমেন্টের মধ্যে দুটো জিনিস দেওয়া আছে, একটা কজ দেওয়া আছে, একটা রেজাল্ট দেওয়া আছে। তাহলে দেখো ইফ আই ওন দ্য লটারি, যদি আমি লটারিটি জিততাম, আই উড বাই এ কার, তাহলে আমি একটি গাড়ি কিনতাম। তাহলে এখান থেকে দেখো একটা কজ আর একটা রেজাল্ট, একটা কারণ একটা ফলাফল। কারণটা কি? ইফ আই যদি ওয়ান আমি দ্য লটারি লটারি, জিততাম। আমি যদি লটারি জিতি এটা আমার কারণ। আর রেজাল্টটা কি? আই উড বাই আ কার। যদি আমার এই কারণটি ঘটতো তাহলে আমার এই রেজাল্ট হতো। কারণও ঘটেনি, রেজাল্টও হয়নি। পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাই এটা আনরিয়াল হলো, তাই এটা আনরিয়াল কন্ডিশন হলো। এবার দেখো রিয়াল কন্ডিশনে হলে কি হবে, মানে কজও হলে মানে এফেক্টও হবে, মানে কজ যদি হয় তাহলে রেজাল্টও আসবে, আসবেই আসবে। এই ক্ষেত্রে আমরা যেটাকে বলি রিয়েল কন্ডিশন। যেমন উদাহরণ দিই, এবার তাহলে তোমরা হেডিং লাগাবে, তোমরা হেডিং লাগাবে রিয়াল কন্ডিশন, রিয়াল কন্ডিশন, রিয়াল কন্ডিশনাল সেন্টেন্স বা এমন করে হেডিং লাগাও যেমন করে আগেরটা লাগিয়েছো। ঠিক আছে, রিয়াল কন্ডিশনাল সেন্টেন্স। স্যার একটা ছোট্ট কোশ্চেন ছিল, আগেরটা কেন স্যার আনকন্ডিশনাল বললেন না নামটা স্যার? আগের যে সেন্টেন্সটা ছিল আনরিয়াল কন্ডিশন বলেছিলাম, আনরিয়াল। মানে ওটা যদি হতো তবে এটা হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মানে কি বলতো ওইখানে কারণটাও ঘটেনি, ফলাফলও হয়নি, তাহলে কি হলো? আনরিয়াল হয়ে গেল না, অসত্য হয়ে গেল না ব্যাপারটা। হ্যাঁ স্যার, যেমন স্যার ইফ আই উড হ্যাভ জয়েন ইউর ক্লাস আর্লি দেন আই উড হ্যাভ গটন গভর্নমেন্ট এক্সাম আর্লি। হ্যাঁ, এবার এখানে তুমি একটু সামান্য একটু ভুল করে ফেললে। ইফ ক্লজের সঙ্গে উড এর ইউজ হবে না। ইফ ক্লজের সঙ্গে তোমাকে তাহলে কি বলতে হতো? ইফ আই জয়েন্ড ইউর ক্লাস আর্লি আই উড গট আ জব আর্লি। আই You উড can say this. ঠিক আছে, ইফ ক্লজের সঙ্গে মনে রাখবে, ইফ ক্লজের সঙ্গে সর্বদা হয় পাস্ট ইনডেফিনিট, নালে পাস্ট পারফেক্ট, নালে প্রেজেন্ট ইনডেফিনিট, এরকম ইউজ হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার খেয়াল। চলো দেখতে থাকো। এবার দেখো রিয়াল কন্ডিশন মানে যে ঘটনাটা সত্য ঘটনা অ্যাকচুয়ালি। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি, এখানে আমি এখানে 3টে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। নাম্বার 1, ইফ ইউ বয়েল ওয়াটার, if you boil water, comma, it evaporates, it evaporates. যদি তুমি জলকে ফোটাও এটি বাষ্পীভূত হবে। অ্যাকচুয়ালি বাষ্পীভূত হবে না, হয়। তাহলে বলো এটা একটা রিয়াল কন্ডিশন তো নাকি? হ্যাঁ এমন কখনো হতে পারে যে তুমি জল ফোটাচ্ছ আর বাষ্প হচ্ছে না? তার মানে তুমি গ্যাসের মানে তুমি রেখেছো ওভেনের উপরে রেখেছো জলের হাঁড়ি, কিন্তু তুমি গ্যাসটাই জ্বালাওনি, ঘন্টার পর ঘন্টা তুমি বলছো যে বয়েল করছো, তেমন হয়ে ব্যাপারটা। কিন্তু তা তো নয়, তুমি ওভেন মানে ওভেনে বসিয়েছো, গ্যাস অন করেছো, জ্বালাচ্ছ আর বাষ্প হবে না, তা তো হয় না। তাহলে প্রত্যেকে বলো রিয়াল কন্ডিশন বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ
হ্যাঁ ইফ স্যার ইউ বয়েল ওয়াটার, হ্যাঁ স্যার তুমি যদি ওয়াটার বয়েল করো, ইট এভাপোরেটস, জল বাষ্পীভূত হয়। আরো এক্সাম্পল দেখো, তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে ইউজ করেছো তুমি প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক কিনা ভুল বলো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ইফ ইউ বয়েল ওয়াটার প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করেছো, তাহলে দিস ইজ ইউর কজ এন্ড দিস ইজ ইউর রেজাল্ট, এইখানেও তুমি প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করে দিয়েছো, খেয়াল করেছো? হ্যাঁ স্যার আচ্ছা 2 নম্বর উদাহরণ দেখো, 2 নম্বর উদাহরণ, ইফ ইউ স্টাডি হার্ড, if you study hard, comma, you will pass the test, এটা একটা রিয়েল কন্ডিশন। যদি তুমি কঠোরভাবে পড়ো, you will pass the test, তুমি টেস্টটা পাস করে যাবে, ঠিক আছে? তাহলে এটা একটা রিয়েল কন্ডিশন, তো সত্যি কথা এটা। হ্যাঁ স্যার হ্যাঁ তুমি যদি কঠোরভাবে, তুমি যদি হার্ড স্টাডি করো, তাহলে তুমি পাস করবে, এটা নিশ্চিত, এটা একটা রিয়েল কন্ডিশন, বোঝা যাচ্ছে? কিন্তু এখানে খেয়াল করার যেটা সেটা এখানে তুমি প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করেছো, কিন্তু এইখানে এসে তুমি ফিউচার ইনডেফিনিট ইউজ করে দিয়েছো, এটা খেয়াল করেছো? স্যার উপরে চিরন্তন সত্য বলে ওই জন্য পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ হয়েছে। ইয়েস, কনটেক্সট তোমাকে বলবে। সরি আমি 30 সেকেন্ড একটু ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বললে ঠিক বললে, আমি ওই কথাটাই বলছিলাম যে দেখো আমাদের সিচুয়েশন বলবে যে আমরা কোনটাকে ফিউচার করব আর কোনটাকে ফিউচার করব না। তাহলে এরকম আরেকটা উদাহরণ আমরা দেখি, 3 নম্বর একটা উদাহরণ, যে সরি, ইফ আই উইন দ্য লটারি, if I win the lottery, I will buy a car, I'll buy a car, বোঝা গেছে? যদি আমি লটারিটা পাই, যদি আমি লটারিটা জিতি, I'll buy a car, আমি একটি গাড়ি কিনবো, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার এটা একটা রিয়েল কন্ডিশন, মানে আমার যদি লটারি আমি যদি জিতি তাহলে আমি গাড়ি কিনবো, লটারি না জিতলে গাড়ি কিনবো না, এটা একটা রিয়েল কন্ডিশন, মানে এর মধ্যে একটা রিয়ালিটি রয়েছে। তাহলে এখানেও দেখো, এখানেও আমি প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করেছি, আর এখানে এসে আমি ফিউচার ইউজ করে দিয়েছি। কিন্তু আমি আবার বলি, তোমরা কোনো গ্রামার বইতে দেখতে পাবে, কোনো কি সব গ্রামার বইতেই, তোমরা সব গ্রামার বইতে দেখতে পাবে যে এইখানে উইল ইউজ করা যাবে না বলে তারা লিখে রেখেছে। কিন্তু এখানে আমি তোমাদের যেটা শেখাচ্ছি, আমি কিন্তু 100% শিওরিটির সাথে তোমাদের শেখাচ্ছি এখানে উইল ইউজ করা যায়। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার স্যার স্যার। এই আনরিয়েল কন্ডিশনের বেলায় যে বলা হলো যে মানে যেটা যেহেতু ঘটেনি তাহলে আনরিয়েল, তো এটাও তো মানে একই ব্যাপার টাইপের হলো না? না দেখো আনরিয়াল কোনটা হচ্ছে, দেখো তুমি খেয়াল করো, যে প্রশ্ন করলে খেয়াল করো, আনরিয়াল এটা হচ্ছে ইফ আই ওয়ান দ্য লটারি I would buy a car, পাস্টে থাকলে আনরিয়াল, তাই তো? অবশ্যই। অতীতে আমি কোনো কিছু করিনি, তার রেজাল্ট পাবো কি করে? স্যার হ্যাঁ আর প্রেজেন্ট যদি আমি করি তবে আমি পাবো। অতীতকালে তো আমাদের কন্ট্রোল। স্যার হ্যাঁ স্যার বলো, বলছি প্রেজেন্ট ফর্মে থাকবে রিয়েল কন্ডিশন হবে তো? ইয়েস, আমি কিন্তু তার জন্য আগেরটা লিখে দিয়েছি। পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট পারফেক্ট থাকলে, যদি ইফ ক্লজের সঙ্গে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট পারফেক্ট থাকে, দ্যাট ইজ আনরিয়াল কন্ডিশন। আর যদি ইফ এর সঙ্গে প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, দ্যাট উইল বি রিয়েল কন্ডিশন। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এখানে আসার জন্যে
কি ঘটনা ঘটেছে? পাস্ট টেন্সের ঝড় লেগেছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে পাস্ট টেন্সের হ্যাঁ, ঝড় স্যার। লাগলে উইনটা হয়ে গেছে ওয়ান, আর এখানে উইলটা হয়ে গেছে উড। ক্যান ইউ হিয়ার মি? আর তোমরা কি বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ স্যার। একদম। তাহলে তাহলে এবার রিয়াল কন্ডিশনের আমরা একটা স্ট্রাকচার লিখে রাখি। স্যার আগের যে সেন্টেন্স, হ্যাঁ, বলো হ্যালো বলো স্যার, বলো বলো। বলছি যে ইফ ইউ বয়েল ওয়াটার ইট এভাপোরেটস, এখানে তো সেকেন্ড পার্টটা যেটা কজ রেজাল্ট ছিল ওটাও তো প্রেজেন্টে হয়েছে, কিন্তু পরেরটা ইউ উইল পাস্ট টেস্ট ছিল, তো ওখানটা তো ফিউচার হয়েছে, তো চিরন্তন সত্য থাকলে তখন কি ওটা তুমি কি শুনতে পাচ্ছ? যে প্রশ্ন করলে শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেখো একদম তুমি হ্যাঁ ঠিক হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। ঠিক বলেছো, ঠিক বলেছো। এটাকে আমরা যেমন এখানে আমি প্রেজেন্ট ইনডেফিনিট করে দিয়েছি, কারণ আমি জানি যে জলকে যদি আমি ফোটাই তাহলে সেটা বাষ্পীভূত হবেই, এটা গ্যারান্টিড ওয়ার্ক। কিন্তু আমি কঠোর পরিশ্রম করেও আমি পরীক্ষায় পাস নাও করতে পারি। তাহলে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে মোডাল ভার্ব আমরা সেখানে ইউজ করি যেখানে কাজের অনিশ্চয়তা থাকে। বলো। স্যার হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আপনি একবার হ্যাঁ বলেছিলেন হ্যাঁ স্যার, যে এটা আই বলেছিলেন। শ্যাল সবসময় বসে, কিন্তু আই উইল বসে যখন অবশ্যম্ভাবী মানে অবশ্যই সেই কাজটা হবে, ইয়েস তখন ইয়েস উইল এর ব্যবহারটা আসে। এখানেও তো সেম ইয়েস, জিনিসটাই হয়েছে। হ্যাঁ এখানে তাই রয়েছে, ইয়েস। মানে জোর দিয়ে বলার জন্য, ঠিক আছে। অ্যাকচুয়ালি এক্সামিনার তোমাকে যে ভুলটা করাবে, তোমাকে এক্সামিনার যে ভুলটা করাবে, ইফ আই উইন দ্য লটারি আই উড বাই আ কার, এই ভুলটা তোমাকে এক্সামিনার করিয়ে দেবে। কি বললাম বুঝেছো? তাহলে আই উইন দ্য লটারির সঙ্গে আই উইল বাই আ কার হবে, আর আই ওয়ান দ্য লটারির সঙ্গে আই উড বাই আ কার হবে। এইটুকুনি তফাৎ, আদারওয়াইজ এভরিথিং ইজ পারফেক্ট। স্যার এখানে আই শ্যাল বাই এ কার এটা হবে না? ইউজ করা যায়, কিন্তু দেখো তুমি কি বলতে চাইছো এই বক্তব্যের মধ্য দিয়ে? আমি যদি লটারিটা জিতি তাহলে আমি একটি গাড়ি কিনবো, এই কথার মধ্য দিয়ে তুমি কি উদাসীনতা প্রকাশ করছো না কিনা জোর দিয়ে কোনো কিছু বলছো? স্যার জোর দিয়ে। তাহলে উইল ইউজ করেছো, এটাই তো ব্যাপার। কন্ডিশনাল সেন্টেন্স, একটা কথা মাথায় রেখো, ইংলিশ গ্রামারে কোনো কিছু ফিক্সড নয়, যেভাবে 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 ইউজ হয়ে যাবে, যদি তোমার সেন্সটা ক্লিয়ার থাকে। কি বললাম বোঝা গেল? তাহলে এই রিয়াল কন্ডিশনের জন্য তোমরা একটা স্ট্রাকচার লিখবে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট এর সঙ্গে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিটের ব্যবহার হবে। একটা জেনারেল আমরা একটা স্ট্রাকচার লিখে নিলাম, ইফ ক্লজের সঙ্গে, তাহলে তার সঙ্গে প্রেজেন্ট বা ফিউচার ইনডেফিনিট ইউজ আমরা করতে পারি। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। আর আমাদের ছোট্ট একটা পার্ট বাকি আছে, দ্যাট ইজ কল্ড ইমাজিনেটিভ কন্ডিশনাল, তাই না? হ্যাঁ দেখো, হ্যাঁ, ইমাজিনেটিভ কন্ডিশনালটা হ্যাঁ, স্যার। আনরিয়াল কন্ডিশনের মতনই জিনিস। দেখো, ইমাজিনেটিভ কন্ডিশন এন্ড আনরিয়াল কন্ডিশন দুটো একই ব্যাপার, কিন্তু তবুও ইমাজিনেটিভ কেন করা হলো, অর্থাৎ যে কাজগুলো করা সম্ভব নয়। আনরিয়াল কন্ডিশন যেটা হয়েছে, তোমরা বলেছো যদি আমি লটারিটা পেতাম তাহলে আমি একটি গাড়ি কিনতাম, এটা একটা আনরিয়াল সিচুয়েশন, ঘটনা ঘটেনি, রেজাল্টও হয়নি, তাই তো? কিন্তু ইমাজিনেটিভ মানে কি? কল্পনার জগতে ঘোরা মানে কি? তোমরা মাঝে মাঝেই বলে থাকো আমি যদি পাখি হতাম আকাশে উঠতাম, বলো কিনা বলো না? হ্যাঁ স্যার, স্যার বলি। তাহলে তুমি জীবনে কোনোদিন পাখি হতে পারবেও না, আকাশে উঠতে পারবেও না, দ্যাট ইজ ইমাজিনেশন, মানে কল্পনা। কি বললাম বুঝেছো? তাহলে সেই কল্পনার জগতের জন্য তোমরা একটা স্টার্মে লিখে রাখবে ইমাজিনেটিভ কন্ডিশন। ইমাজিনেটিভ কন্ডিশন
ইমাজিনেটিভ কন্ডিশনটা হলো আমাদের এই একটা এক্সাম্পল আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, এটা নিয়ে অত কিছু কঠিন নয়। if I were a bird, if I were a bird, I can fly high on the sky, ঠিক আছে এইটা। If I were a bird, I can fly high on the sky. স্যার এটা পাস্ট টেন্স কেন হলো? Yes, এটা পাস্ট টেন্স কেন হলো? তাছাড়া তুমি তৈরি করো, if I am a bird এভাবে লিখবে। হবে না এটা? if I am a bird হয় না। ইমাজিনেটিভ ক্ষেত্রে মনে রেখো এই was and were কে ইউজ করা হয়, was and were কে ইউজ করা হয়। মনে রাখবে নরমাল টেন্সে যে সিচুয়েশন ভাবে was were বসে, এই ইমাজিনেটিভ এর ক্ষেত্রে ঠিক তার উল্টো ঘটনা ঘটবে। जैसे নরমাল টেন্সে আই এর পাশে was বসে, কিন্তু এই ইমাজিনেটিভ কন্ডিশনাল ক্ষেত্রে আই এর পাশে ওয়্যার বসবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ। ইউ এর পাশে জেনারেলি ওয়্যার বসে, কিন্তু এর পাশে ইউ এর পাশে, কিন্তু ইমাজিনেটিভ কন্ডিশন হলে ইউ এর পাশে ওয়াজ বসে যাবে। এই হচ্ছে তফাৎ। তাহলে দেখো আই এর মানে পাশে পুরো উল্টে যাবে। হ্যাঁ, আই এর পাশে ওয়াজ ওয়্যার বসিয়েছো। ইফ আই ওয়্যার আ বার্ড আই ক্যান ফ্লাই হাই অন দ্য স্কাই। ঠিক আছে, এটা ছিল ইমাজিনেটিভ কন্ডিশনাল, অর্থাৎ কি কাল্পনিক কন্ডিশনাল, যা কখনো পসিবল নয়। আচ্ছা, এটা সবসময় পাস্ট সেন্সেই হবে তো? একদম পাস্ট সেন্সে হবে, কিন্তু বোঝাবে ফিউচার সেন্স। আচ্ছা, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটা হলো। স্যার আচ্ছা, এবার আমি তোমাদের জাস্ট নাউনের কয়েকটা কথা, নাউনের একটা স্ট্রাকচার করে দেখিয়ে আজকে শেষ স্যার করছি। এর কোনো স্ট্রাকচার নেই? না, এটা কোনো স্ট্রাকচার হবে না, এটা তুমি দেখলেই বুঝে যাবে। যেটা আমি তোমাদের বললাম এটা এইভাবেই হয়। শুধু খেয়াল রাখবে নর্মাল টেন্সে যে যেমন ভাবে অক্সিলিয়ারি ভার্বগুলোকে গ্রহণ করে, অক্সিলিয়ারি নয়, যে মানে নর্মাল টেন্সে যেমন আই এর পাশে ওয়াজ বসে, কিন্তু এটার ক্ষেত্রে কি হবে, আই এর পাশে ওয়্যার ইউজ করতে হবে। নর্মাল টেন্সে হির পাশে ওয়াজ বসে, কিন্তু এর পাশে ওয়্যার ইউজ করতে হবে। নর্মাল টেন্সে ইউ এর পাশে ওয়্যার বসে, কিন্তু এই ক্ষেত্রে ওয়াজ ইউজ করতে হবে। এইটুকুনি খালি নোট করে রাখো তোমরা। ইফের পরে মানে এখানে, ইমাজিন হলেই মানে এটা বুঝতে হবে। হ্যাঁ, ইমাজিনেটিভ হলে কাল্পনিক কিছু একটা হলে এখান থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় না। ঠিক আছে। হ্যাঁ, হয়। ওই যে ওই ওয়্যারটাকে ওয়াজ করে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, ওই ওয়্যারটাকে ওয়াজ করেই কোশ্চেন জিজ্ঞেস করা হয়, আদারওয়াইজ আর কোনো প্রশ্ন এখান থেকে আসে না। স্যার বলছিলাম এইখানে আই ক্যান ফ্লাই হাই অন দ্য স্কাই হবে নাকি স্যার আই Yes. কুড নো কি হবে ওখানে নাকি? ক্যানই হ্যাঁ, হবে, স্যার, ওই ক্যানই হবে, কুড হবে না। আমি জানি এই প্রশ্নটা তোমরা করনি। এই হ্যাঁ, দিস উইল বি এই ক্যান, কোশ্চেনটা আমি ওনলি করতে ক্যান। যাচ্ছি। এই তো আমি ওটা ক্যানই হবে, কুড হবে না। ক্যানই হবে, কুড হবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো স্যার ওটা প্রেজেন্টে থাকবে তাই তো? প্রেজেন্ট হ্যাঁ। ফিউচার স্যার, এটা ফিউচার সেন্স বোঝানোর জন্য তো ক্যান হচ্ছে নাকি? ইয়েস। আচ্ছা, চলো এবার তাহলে আমরা দেখি। এবার নাউনটাকে জাস্ট আমি শুধু আজকে ক্লাসিফাই করে দিচ্ছি, আর এই নাউন সম্পর্কে ডিটেলস যে ভিডিওটা করা আছে ওই ভিডিওটা আমি দেখি তোমাদের লিংক দিয়ে দিতে বলবো। ঠিক আছে, আমি জাস্ট আজকে নাউনের ক্লাসিফিকেশনটা করিয়ে দিচ্ছি। তাহলে ব্যাচ 1 এ নাউন এটা হয়েছে আজকে। কারা কারা আছো সেখান থেকে? আছি স্যার, আপনি করেছিলেন না আপনার? হ্যাঁ, মৌমিতা। আচ্ছা, দেখো এবার যারা এই ব্যাচে নতুন আজকে যারা দেখছো তাদের আজকে ক্লিয়ার হোক। নাউনের ক্লাসিফিকেশন আমরা আজকে করছি, ক্লাসিফিকেশন অফ নাউন।
ক্লাসিফিকেশন অফ নাউন। সবার আগে আমি জিজ্ঞেস করি নাউন কয় প্রকার? যারা ক্লাসটা করেছো তারা উত্তর দেবে না, যারা আজকে প্রথম করছো তারা বলো নাউন কয় প্রকার? স্যার এটা কি প্রপার নাউন আর একটা কি ছিল আমি ভুলে গেছি, একটা নাম বোঝায় যেটা প্রপার নাউন ছিল, proper noun and common noun. কমন নাউন। Sir, चार collective noun, abstract noun. কালেকটিভ নাউন, স্যার, ম্যাটেরিয়াল পাঁচ প্রকার, নাউন, প্রপার স্যার নাউন, 5 প্রকার। পাঁচ স্যার প্রকার। 5 প্রকার। হ্যাঁ 5 প্রকার, বলো 5 প্রকার কি কি? প্রপার নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন। তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল কোথায় গেল? স্যার ওগুলো তো কাউন্টেবল নাউনের মধ্যে হচ্ছে ওগুলোর মধ্যেই ভাগ পড়ে যাবে তোর মধ্যে, প্রপার নাউন বা কিছু কিছু, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনটা আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউনটা আনকাউন্টেবল নাউন। নাম বলো। মনসাট হল। কি কি নাম বললে? মনসাট হল। মনসা? আচ্ছা মনসা ঢাল। দেখো খুব ভালো বলেছো, ভালো করে শিখে নাও। ঠিক বলেছো তোমরা সবাই। আমরা নাউনকে প্রথমত দুটো ভাগে ভাগ করি, দ্যাট ইজ কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, নাউন দুটো ভাগে ভাগ আমরা করে দিলাম, একটা করলাম আমরা কাউন্টেবল নাউন আর একটা করে দিলাম আমরা আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনকে আমরা ফার্দার তিনটে ভাগে ডিভাইড করব। নাম্বার 1 কমন নাউন, নাম্বার 2 প্রপার নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন। আনকাউন্টেবল নাউনকে দুটো ভাগে ভাগ করা যায়, দ্যাট ইজ ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার হয়েছে? এই ম্যাটেরিয়াল নাউনকে কোথাও কোথাও কংক্রিট নাউনও বলা হয়, কমন নাউনের আমি বাংলা লেখানোর চেষ্টা করছি, তোমরা লিখে রাখবে বাংলা। কমন নাউন মানে লিখে রাখো জাতিবাচক নাম। প্রপার নাউনের বাংলা লিখে রাখো ব্যক্তিবাচক নাম। কালেকটিভ নাউনের বাংলা লিখে রাখো দলগত বা সমষ্টিগত নাম। ম্যাটেরিয়াল নাউনকে লিখে রাখো বস্তুবাচক নাম। অ্যাবস্ট্রাক্ট নাউনকে তোমরা লিখে রাখবে ফিলিংস অফ মাইন্ড। ব্যাস, প্রত্যেকের লেখা হয়েছে? Sir, material noun or আরেকটা কি লিখেছেন? কংক্রিট, CONCRETE, কংক্রিট নাউন। আচ্ছা, হ্যাঁ স্যার লেখা হয়েছে। আচ্ছা, কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক নাম। দেখো ম্যান একটা জাতিবাচক নাম। এই ম্যানের মধ্যে প্রপার নাউন আছে, যেমন আমি অমিত, বাদ বাকি তোমরা আছো রাম, শ্যাম, যদু, মধু, সীতা। বোঝা গেল? সীতাকে ম্যানের মধ্যে ঢোকানো না ঢুকিয়ে ওই ওমেনের মধ্যে ঢোকানো উচিত। আর অমিত, রাম, রাকেশ। ঠিক, তোমাদের মধ্যে কারো নাম মনে পড়ছে? বলো, তোমাদের মধ্যে কেউ একজন নাম বলো। আমাদের বচন ভাইয়ের নাম মনে পড়ছে,
ঠিক, তাহলে দেখো ম্যান হচ্ছে একটা জাতিবাচক নাম, কমন নাউন, আর এগুলো হচ্ছে প্রপার নাউন। ঠিক, তো দেখো প্রপার নাউন এটাকে আরেকটা নাম বলা হয় ক্যাপিটাল লেটার নাউন। ক্যাপিটাল লেটার নাউন, কারণ এরা সবসময় ক্যাপিটাল লেটারে ইউজ হয়। প্রপার নাউনকে আমরা ক্যাপিটাল লেটার নাউনও বলে থাকি, কারণ এরা সবসময় ক্যাপিটালে ইউজ হয়। জেসে ওম্যান যদি বলি, ওম্যান বললে কি লিখবো? সীতা দেবী, তারপর লক্ষ্মী দেবী, তারপর আমাদের এখানে কতগুলো লক্ষ্মী রয়েছে, কারা কারা আছো নাম বলো। সুকন্যা, সুকন্যা আছো, হ্যাঁ স্যার। আর পায়েল ঘোষ আছো, পায়েল ঘোষ। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, তাহলে ওয়াম্যান একটা কমন নাউন, ম্যান একটা কমন নাউন। তারপরে দেখো রিভার, নদী, রিভার একটা কমন নাউন মানে জাতি, ঠিক আছে। আর এর মধ্যে আমাদের কমন নাউনের মধ্যে কে চলে আসবে? গঙ্গা, গঙ্গা, যমুনা, সরস্বতী। যমুনা, বেশ, সরস্বতী। তারপর তোমাদের আমার আমার এলাকায় নদী চূর্ণী, আমার ঠিক আছে। এলাকা মহানন্দা। ইয়েস, তাহলে এই যে যে ব্যাপারটা বোঝা গেল যে কমন নাউন মানে যে নাউনের মধ্য দিয়ে কোন একটা গ্রুপকে, মানে অ্যাকচুয়ালি গ্রুপ নয়, গ্রুপ বলাটা ঠিক হবে না, কোন একটা জাতিকে বোঝানো হচ্ছে, আর সেই জাতি থেকেই যারা বেরিয়ে আসলো তারা হয়ে গেল প্রপার নাউন বা ব্যক্তিবাচক নাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলবেন স্যার? আমি বলছি যে কমন নাউন মানে হচ্ছে একটা জাতিবাচক নাম, আর প্রপার নাউন মানে হচ্ছে ব্যক্তিবাচক নাম। দেখো ভাই, কমন নাউন মানে হচ্ছে ম্যান, ম্যান একটা জাতি, তাই না? হ্যাঁ স্যার। মনুষ্য জাতি। আচ্ছা, সেই মনুষ্য জাতিকে যখন প্রপারে তুমি নিয়ে যাবে, সেই মনুষ্য জাতির মধ্যে তোমার নাম বলো। স্যার গোপাল। তাহলে গোপাল। তাহলে দেখো পৃথিবীর মানুষের মধ্যে গোপাল একটা প্রপার নাউন। ওকে স্যার। কি বললাম বুঝেছো? তারপর মনে করো ওয়াম্যানদের ওকে মধ্যে ওকে স্যার। সীতা দেবী, লক্ষ্মী দেবী, এর একটি ওম্যান। রিভারের মধ্যে রিভার একটা কমন নাউন, মানে এর একটা জাতি, আর তার মধ্যে একটা থেকে একটা করে বেছে নিয়ে আমরা আছি প্রপার নাউন। ঠিক, আচ্ছা। ওকে স্যার। এবার চলে এসো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে দলগত বা সমষ্টিগত নাম বলেছো তোমরা, অর্থাৎ যার মধ্য দিয়ে একটা কালেকশন অফ, একটা কালেকশনকে আমরা সিঙ্গুলারলি একটা নাউন হিসাবে ইউজ করছি। যেমন আমরা ইউজ করতে পারি হার্ড, HERD, হার্ড। হার্ড মানে একদল গবাদি পশু, হার্ড অফ ক্যাটল। একদল গবাদি পশুকে বলা হয় হার্ড। একদল মৌমাছিকে বলা হয় সোয়ার্ম। একদল মৌমাছিকে বলা হয় সোয়ার্ম। মনে করো একসাথে অনেকগুলো জাহাজ যুদ্ধের জন্য বেরিয়েছে, সেই যুদ্ধ জাহাজের সেই যে অনেকগুলো জাহাজের যে দল, সেই জাহাজের দলকে আমরা বলে থাকি ফ্লিট। স্যার স্টুডেন্ট হবে না? স্টুডেন্টস, স্টুডেন্টস কমন নাউন, আচ্ছা স্টুডেন্ট স্যার। কমন নাউন। স্টুডেন্টের মধ্যেই তোমাদের এই গার্ল, তারপর তোমার বয়, এগুলো থাকবে। আবার বয়কে প্রপার নাউন হিসেবে ইউজ করা হয় কিন্তু, হ্যাঁ। স্যার যখন ব্যাচ অফ স্টুডেন্ট বলবো স্যার, ওটা তো তখন কালেকটিভ নাউন হই। ব্যাচ, ব্যাচ, ব্যাচ। হ্যাঁ স্যার, ব্যাচটা তখন স্যার ওটা কালেকটিভ নাউন হয়ে যাবে। ব্যাচটা কালেকটিভ নাউন ভাই, ব্যাচটা কালেকটিভ নাউন, স্টুডেন্ট নয়, ব্যাচ। ওকে স্যার। ঠিক আছে, ব্যাচ কালেকটিভ নাউন। স্যার আর্মিও কি কালেকটিভ নাউন? অবশ্যই, আর্মি, আর্মি একটা কালেকটিভ নাউন। আর আগের দিন আমি তোমাদের কতগুলো নোট লিখিয়ে দিয়েছিলাম, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। ডজন বলা যাবে? স্যার ডজন? ফ্লোক হবে তো, ফ্লোক অফ শিপ। আর বলো, কেউ মাইতি বলছিল বোধহয় কিছু। ডজন। ইয়েস, ডজন, ডজন। স্যার ফ্লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে, হবে, এটসেট্রা, এটিসি লিখে দাও। গ্যাং। হ্যাঁ, গ্যাং, গ্যাং অফ ড্যাকয়েটস হবে, গ্যাং, গ্যাং অফ ড্যাকয়েটস হবে, গ্যাং অফ থিভস। স্যার এগুলো নোট দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, লিস্ট। দিয়েছিলাম। আমি ওই জন্য বললাম আজকে আমি ডিটেলসটা করাতে যাচ্ছি না, আমি এটা ভিডিও লিংক তোমাদের পাঠিয়ে দেবো। হ্যাঁ, প্রসেনজিৎকে বলবো ভিডিও লিংক পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে আজকে এই নাউনের ক্লাসটা, অন্তত পার্ট 1টা, আর পার্ট 2 আমি পরে করিয়ে দেবো।
অর্থাৎ আমি নেক্সট ডে, চলো নেক্সট ডে আমি পার্ট 2 তোমাদের করিয়ে দিচ্ছি, নাউনের পার্ট 2। নাউনের পার্ট 2 আমি নেক্সট ক্লাসে করাবো, এবং তার সাথে সাথে তোমাদের আরেকটা কি করাবো বলেছিলাম বলো তো একটু? ফ্রেজ। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে ফ্রেজ এন্ড নাউনের পার্ট 2 আমি নেক্সট ক্লাসে করাবো। আচ্ছা, এবার চলে সব স্যার এই ফ্লোক ম্যাটেরিয়াল। মানে একটু বলবেন? ইয়েস, এই যে ফ্লোক FLOC এটার মানে? এই ফ্লক মানে হচ্ছে মানে ঝুন্ড, যেটাকে বলে ফ্লক অফ শিপ, SHEEP, মানে একদল যে ভেড়া আছে না, তাদের যে গ্রুপ, সেটাকে বলা হয় ফ্লক, FLOCK, ফ্লক অফ শিপ। আচ্ছা আচ্ছা, এবার দেখো ম্যাটেরিয়াল নাউন বা কংক্রিট নাউন, এর মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি না, দেখো আনকাউন্টেবল নাউনের নিচে রয়েছে, তার মানে এদেরকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। বলো কি বললাম? আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যাদের গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, তারা হচ্ছে ম্যাটেরিয়াল বা কংক্রিট নাউন। তার মধ্যে বস্তুবাচক নাম, তাহলে বস্তু কি হতে পারে? আয়রন, লোহা, অ্যালুমিনিয়াম, তারপর উড, উড এটাও একটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। তারপর ওয়াটার, তারপর সল্ট, তারপর সুগার, তারপর মিল্ক, এটসেট্রা, ইটিসি, এগুলো হচ্ছে কালেকটিভ ম্যাটেরিয়াল নাউন। তোমরা মাঝে মাঝে প্রশ্ন করো যে চেয়ারটা তাহলে কি হবে? চেয়ার, ঠিক না? চেয়ার, মোবাইল ফোন, তারপর তোমাদের কম্পিউটার, এগুলো কি হবে? ম্যাটেরিয়াল হবে নাকি না কমন নাউন হবে? প্রশ্ন ওঠে না মাথার মধ্যে? কমন নাউন হবে। ইয়েস, জেনারেলি ওগুলো কমন নাউন। ভালো করে শোনো, উড, উড মানে হচ্ছে কাঠ, কাঠ হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু ওই সেই উডকে যদি তুমি ফেলো, চেয়ারটা কমন নাউন হয়ে যাচ্ছে। বুঝা গেল? দেখো ম্যাটেরিয়াল নাউন দিয়ে তুমি অনেক কাজ করতে পারো, যেভাবে চাও সেভাবে কাজ করতে পারো, কিন্তু কমন নাউনের স্পেসিফিক কাজ থাকে। জেসে কি উড দিয়ে তুমি চেয়ার বানাতে পারো, টেবিল বানাতে পারো, খাট বানাতে পারো, দরজা জানলা ইত্যাদি বানাতে পারো, কিন্তু যদি তুমি চেয়ার বানিয়ে ফেলো, চেয়ারের স্পেসিফিক একটাই কাজ, মানুষ বসে। দরজার স্পেসিফিক একটাই কাজ, ডোর, সেটা দিয়ে মানুষ ঘরটাকে বন্ধ রাখে। আমার কথাটা কি বোঝা গেছে? আয়রন একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু আয়রন দিয়ে যদি তুমি কোনো রিং তৈরি করো, আংটি, সেটা একটা কমন নাউন হয়ে যাবে। বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ স্যার। বেশ, এবার বাকিরা বুঝতে পারছো? একটু রিপ্লাই দাও তো। হ্যাঁ স্যার, কিন্তু চেয়ারটা আনকাউন্টেবল নাউনের আন্ডারে ওটাই বুঝতে না, চেয়ার আমি আবার বলছি, চেয়ারটা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে যায়নি ভাই। ও আচ্ছা আচ্ছা। আমি বললাম যে তোমাদের মাঝে মাঝেই প্রশ্ন আসে যে চেয়ারটা তাহলে কোন ধরনের নাউন, ম্যাটেরিয়াল নাউন? দেখো চেয়ার, কিন্তু চেয়ারটা ম্যাটার হলো, ওটা ম্যাটেরিয়াল নাউন হলো না, ওটা কমন নাউন হয়ে গেল। আমি সেই কথাটাই এতক্ষণ ধরে ডেসক্রাইব করলাম, তুমি কি শুনতে পাওনি? কথা আসলে আপনার মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে, তাই হয়তো আমি বুঝতে পারিনি। ও যাই হোক, এটা ভিডিও গুলো কিন্তু তাহলে দেখে নেবে। আমি যেটা বললাম ভাই আবার শুনে নাও, এখন তুমি ক্লিয়ার শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ। আমি বললাম কি যে অনেকে বলে থাকে যে চেয়ার, চেয়ার যেমন চেয়ার একটা কাঠ দিয়ে তৈরি একটা চেয়ার, সেটা তো ম্যাটেরিয়াল নাউন বা কংক্রিট নাউন হতে পারে, কিন্তু আমি বললাম না, হয় না। কেন হয় না? উড একটা ম্যাটেরিয়াল। মনে রাখবে, ম্যাটেরিয়াল নাউন দিয়ে তুমি যা খুশি তাই করতে পারো, অর্থাৎ এদের স্পেসিফিক কাজ থাকে, এদের অনেক কাজ থাকে। কিন্তু যদি তুমি সেই উডকে কেটে একটা চেয়ার বানাও, চেয়ারের একটা স্পেসিফিক কাজ থাকে। এই উড দিয়ে তুমি যদি একটা ডোর বানাও, দরজা বানাও, তাহলে তার একটা স্পেসিফিক কাজ থাকবে। বলতে পারি কোন জিনিসের উপকরণ, আমরা যেরকম ফিজিক্যাল স্ট্যাটিতে বানিয়ে রাখি, কোন জিনিসের উপকরণ। ইয়েস ইয়েস ইয়েস, যেমন আয়রন, আয়রন একটা ম্যাটেরিয়াল, ঠিক? এইটা দিয়ে তুমি এটা দিয়ে বিভিন্ন কাজ করা যেতে পারে। কেউ আংটি বানাতে পারে, কেউ গ্রিল বানাতে পারে, কেউ লোহা দিয়ে যা হয়, কেউ হাড়ি বানাতে পারে, কেউ কড়াই বানাতে পারে, কেউ সাইকেল বানাতে পারে। তো আয়রন দিয়ে অনেক কিছু কাজ হয়, কিন্তু যেটা তৈরি হলো সেটার তো একটা স্পেসিফিক কাজ থাকবে, তখন সেটা কমন নাউনের মধ্যে চলে যাবে। ওকে, আচ্ছা। নাও স্যার যেমন হ্যালো, বলো 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 হ্যাঁ বলো। স্যার বলছি, যেমন যেমন ধরুন মানে এখানে ওয়াটারটা যেমন বলছেন ম্যাটেরিয়াল নাউন, তাহলে ওয়াটারটাকে যেমন আইস হবে, তাহলে তখন ইয়েস, কমন নাউন। তখন সেটা কমন নাউন।
কমন নাউন, আইসকে কমন নাউন হিসেবে ইউজ করা হয়, ম্যাটেরিয়াল নাউন হিসেবে ইউজ করা হয়, কারণ আইস দিয়েও তুমি অনেক কিছু তৈরি করতে পারো, মিল্ক শেক তৈরি করতে পারো, বা সেটাকে মানে আইস দিয়ে আইসক্রিম তৈরি করতে পারো। হুম 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 ঠিক আছে। ঠিক আছে। আর কেউ কিছু বলছো? ফিশটা কি নাউন হবে? ইয়েস, বলো ভাই, বলো একবার। ফিশটা কি ও, নাউন? ফিশ মানে মাছ, মাছ বলতে চাইছো? হ্যাঁ ফিশ, হ্যাঁ, ওটা খুব গোনাও ভালো, যায় আবার মাপাও তো যায়। হ্যাঁ হ্যাঁ খুব ভালো কোশ্চেন করেছো। ফিশ, শুনে রাখো, ফিশকে আমরা কমন নাউন হিসেবে ইউজ করি, কালেকটিভ নাউন হিসেবে ইউজ করি। কি বললাম বলো? ফিশকে আমরা কমন নাউন হিসেবে ইউজ করি, আবার কালেকটিভ নাউন হিসেবে ইউজ করি। মানে দ্য ফিশারম্যান ক্যাচেস ফিশ হতে পারে, দ্য ফিশারম্যান ক্যাচেস ফিশেস, এটা হতে পারে। ফিশকে আমরা কমন নাউন হিসেবে ইউজ করতে পারি, কালেকটিভ নাউন হিসেবে ইউজ করতে পারি। খুব ভালো প্রশ্ন করেছো, এটা মাথায় রেখো কিন্তু। তো ফিশ দিয়ে যদি কোথাও কোনো প্রবলেম দেওয়া থাকে, চোখ কান বুঝে নো এরর করবে। ফিশকে আমরা দুভাবে ইউজ করতে পারি, কমন নাউন কালেকটিভ দুটোই। কিন্তু ফিশ কখনো ম্যাটেরিয়াল বা কংক্রিটের মধ্যে যাবে না। হ্যাঁ, কমন আর কালেকটিভ, তাই তো? আচ্ছা, ও আচ্ছা, ও অ্যাকচুয়ালি বলতে চাইছিল মনে হয় যে গুনতে পারি আবার ওজনও করতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, কিন্তু একটা 5 কেজি একটা ওজনের রুই মাছ, এই রুই কিন্তু মাছটা স্যার তুমি আমরা যদি বাজার পুরোটা কেউ কিনে বাড়ি নিয়ে আসে, আবার কেউ আমরা কেউ 250 গ্রাম, 300 গ্রাম, 500 গ্রাম। হ্যাঁ, না ওটা কোনো কথা হলো না এখানে। ফিশ, ফিশ ইজ কমন নাউন, বাট ফিশকে কখনো কখনো কালেকটিভ নাউন হিসেবে ইউজ করা হয়, এটা মাথায় রেখো। কিন্তু স্যার আপনি একটাকে ঠিক বললেন আছে, যাকে এবার গোনা যায় না, হ্যাঁ ইয়েস, কিন্তু পরিমাপ করা যাকে গোনা সেটা যায় না, হচ্ছে আনকাউন্টেবল। ইয়েস, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, কিন্তু এতে যখন স্যার সমস্যা আমি কি? বলবো স্যার আমি 2 কেজি, কিন্তু স্যার যখন আমি বলবো 2 কেজি মাছ চাই, সেটা তখন কি হবে? আনকাউন্টেবল হবে না কাউন্টেবল হবে? এবার তুমি এক কাজ করো, 2 কেজি মাছ কিনলে, মনে করো তুমি বাটা মাছ 2 কেজি কিনেছো, হুম তো সেগুলোকে তুমি নিতে পারবে না। পারবো। কিন্তু যদি তুমি রুই মাছ 2 কেজি কেনো, হয়তো কেটে তুমি নিয়ে আসলে, সেগুলো গুনতে পারবে না। কিন্তু ওটা তো কথা হলো না, তুমি যে মানে মাছটাকে কেটে নিয়ে আসলে, যেহেতু সেই নিজেদের মাছটা কিন্তু স্বার্থে গোনা আমরা যায়। ওজন করছি সেই জন্য ওটা হবে না, তাই তো? হ্যাঁ ইয়েস, দেখো সোনার একটা বিস্কিট, সোনার একটা বিস্কিট, একটা বিস্কিট, দুটো বিস্কিট, তিনটে বিস্কিট, চারটে বিস্কিট, এভাবে আমরা গুনতে পারি। কিন্তু আমি যদি ওখান থেকে 10 গ্রাম সোনা চাই, 2 ভরি সোনা চাই, 5 সেটা ভরি তো স্যার সোনা চাই, কংক্রিট, স্যার অবশ্যই কংক্রিটে চলে যাবে তো তাহলে। ইয়েস, ওটাই আর কি। যাই হোক, মাছ ওভাবে ভেবো না, মাছ কমন নাউন ভাই, চোখ কান বুঝে কমন নাউন, কিন্তু মাছকে কোথাও কোথাও কালেকটিভ নাউন হিসেবে ইউজ করা হয়। আচ্ছা চলে এবার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনে আমি লিখে রেখেছি ফিলিংস অফ মাইন্ড, মানে এটা শুধুমাত্র মনেরই ছোঁয়া। তো মনের ছোঁয়ার মধ্যে আমি একটু ব্যতিক্রম লিখে রাখি, মনে রাখবে হেয়ার, HAIR হেয়ার, আর এর সাথে স্টার। এই হেয়ার আর স্টার মানে চুল এবং তারা, এরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন ভাইয়া। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে চুল আর তারা গেছে, কেন গেছে আমি জানি না, এটা গেছে তাই গেছে। কিন্তু মনে রেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ফিলিংস অফ মাইন্ড। ফিলিংস অফ মাইন্ড কেমন জিনিস? যে জিনিসকে আমরা ছুতে পারি না, আমরা ধরতে পারি না, আমরা দেখতে পারি না, আমরা শুধু ফিল করতে পারি। উই ক্যান অনলি ফিল ইট। কি বললাম, বোঝা গেল? উই ক্যান ফিল ইট। জैसे কি বিউটি, স্যার লাভ হবে, লাভ। ইয়েস লাভ, লাভ যখন নাউন হলো, দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ, লাভ মানে ভালোবাসা, কারণ ভালোবাসা ছোঁয়াও যায় না, ধরাও যায় না, দেখাও যায় না, এটাকে ফিল করা যায়। আবার দেখো বিউটি মানে সৌন্দর্য, যেটাকে আমরা বলছি, সেই বিউটিটাকেও কিন্তু আমরা ছুতে পাই না, দেখতে পাই না, ধরতে পাই না। এখন তোমরা বলবে বিউটিকে স্যার দেখতে পাই।
স্যার হ্যাঁ বলো। স্যার চাঁদ সূর্য তো দেখতে পাই কিন্তু ফিল তো করতে পারি না, তাহলে কোন ধরনের নাউন হবে? ওটা একদম কমন নাউন হবে, সরি আচ্ছা প্রপার নাউন, প্রপার নাউন। আচ্ছা সান মুন প্রপার নাউন। ছুতে পাই না দেখতে পাই না তার মানে কি? তার মানে কি সেটা নেই? নীল আর্মস্ট্রং তাহলে না কোথায় গিয়েছিল? অবশ্যই আছে। হ্যাঁ, নীল আর্মস্ট্রং কোথায় গিয়েছিল তাহলে? এটা হলো ব্যাপার। না না, আমি দেখতে পাই না বলিনি, দেখতে তো পাই, ছুঁতে তো পারি না, সেটাই। হ্যাঁ, তো নীল নীল আর্মস্ট্রং তো ছুঁয়ে এসেছিল, তোমাদেরই তো জাত ভাই, মানে আমরা মানুষেরই তো জাত ভাই হ্যাঁ ওরা। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ তাহলে লাভ, বিউটি, কাইন্ডনেস লিখে রাখো এগুলো। বিউটি, কাইন্ডনেস, যেমন দয়া মায়া, ঠিক আছে? কাইন্ডনেস, মায়া মমতা, এগুলোকে আমরা ফিল করতে পারি শুধু। তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা, সেটা হলো কি হয়ে গেল? ফিলিংস অফ মাইন্ড হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। যেমন প্রাউড, প্রাউড মানে কি? প্রাউড মানে অহংকার, গর্ব করা, ঠিক আছে? এর থেকে আমরা কি পাই নাউন হিসাবে? প্রাইড পাই, প্রাইড, ঠিক আছে? তো এরকম করে আমি আগে একটা ভিডিও করে তোমাদের আমি এটা বলে দিয়েছিলাম, এবং সেটা ভিডিওটার লিংক আমি দিয়ে দিতে বলবো ওই নাউনের, তাহলে তোমরা এটা দেখে পুরোটা ক্লাসটা কমপ্লিট করে নিতে পারবে। এবং ওখানে আমি যে ধরনের নাউনগুলোকে রাখার চেষ্টা করেছি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আশা করছি নাউন প্রত্যেকের ক্লিয়ার হলো। আচ্ছা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার যদি স্যার। কারো কোনো কোয়েশ্চেন থাকে তো করতে কোনো পারো। দেশের নাম প্রপার নাউন তো? অবশ্যই 100%। আমেরিকা, ইন্ডিয়া, কিন্তু কান্ট্রি কমন নাউন। কান্ট্রি হলো কমন নাউন, আর ইন্ডিয়া, আমেরিকা এগুলো সব হচ্ছে প্রপার নাউন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ। আর তাহলে কারো কোনো হ্যাঁ প্রশ্ন স্যার। আছে? যে কোনো বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে ইংরেজি সম্পর্কে। প্রশ্ন তো কতই আছে, তাই না? আমরা তো এখনো কিছুই করিনি, ঠিক তো নাকি? স্যার বলছি যে হেয়ারটা তো আমরা দেখতে পাই, তবু ওটা অ্যাবস্ট্রাক্ট নাউনেই পড়বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেয়ারটা পড়বে। তো ওই ছুতেও জন্য, পাই। হ্যাঁ ওই জন্য আমি আগের থেকেই বলে দিলাম যে হেয়ার, হেয়ার অ্যান্ড তোমার যেটা কি বলো, এটা স্টার। স্টার, এই দুটো স্টার কিন্তু স্টার। অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, হেয়ার অ্যান্ড স্টার অ্যাবস্ট্রাক্ট নাউন।